তোমাকে, হুমায়ুন আহমেদ। 1। নীলু বয়সে আমার থেকে 11 মিনিটের বড়। তার জন্মের ঠিক 11 মিনিট পরে আমার জন্ম হয় এবং দারুণ একটা হইচই শুরু হয়। ডাক্তার শমশের আলী অবাক হয়ে চেঁচিয়ে ওঠেন, আরে যমজ বাচ্চা দেখি। ঠিক তখনই ইলেকট্রিসিটি চলে গিয়ে চারদিক অন্ধকার হয়ে যায়। আমরা দুই বোন গলা ফাটিয়ে চিৎকার করতে থাকি। ডাক্তার শমশের আলী হারিকেনের জন্য চেঁচাতে থাকেন। আমার নানি যান ছুটে ঘর থেকে বেরোতে গিয়ে পানির একটা গামলা উল্টে ফেলেন। আমার জন্মের সময় চারদিক অন্ধকার হয়ে গিয়েছিল বলে বাবা আমার নাম রাখেন রাত্রি। নীলু জন্মের পরপর খুব কাঁদছিল, তাই তার নাম কান্না। অবশ্যই কাব্যিক নাম টিকলো না। একজন হলো নীলু আর তার সাথে মিল রেখে আমি হলাম বিলু। তার 4 বছর পর আমাদের 3 নম্বর বোনটি হলো। মিল দিয়ে নাম রাখতে শুরু করলে শুধু মেয়েই হতে থাকবে, এই জন্য তার নাম হলো সেতারা। নীলু, বিলু এবং সেতারা। বাবার রাখা নাম না টিকলেও বাবা কিন্তু হাল ছাড়লেন না। সুযোগ পেলেই চেঁচিয়ে ডাকতেন, কোথায় আমার বড় বেটি কান্না, কোথায় আমার মেজ বেটি রাত্রি। জন্মদিনে বই উপহার দেওয়ার সময় বইয়ের 2য় পৃষ্ঠায় গোটা গোটা হরফে লিখতেন, মামনি রাত্রিকে ভালোবাসার সহিত দিলাম, কিংবা মামনি কান্নাকে পরম আদরের সহিত দেওয়া হইল। বইয়ের সঙ্গে সবসময় তার একটা করে স্বরচিত কবিতাও থাকত। সেই কবিতা তিনি তার প্রেস থেকে ছাপিয়ে ফ্রেম করে বাঁধিয়ে আনতেন। 8 বছরের জন্মদিনে আমি এবং নীলু যে কবিতাটি পেলাম তার শুরু হয়েছে এইভাবে, 7টি বছর গেল পর পর আজকে পড়েছে 8, তব জন্মদিন নয়তো মলিন ভয়াল বিশ্ব হাটে। যমজ বোন বলেই আমরা দুইজন সবসময় একই কবিতা পেতাম। শুধু কবিতা নয়, গল্পের বইও একই হতো। দুইজনের জন্য 2টি শিশু ভোলানাথ কিংবা 2টি ঠাকুরমার ঝুলি। আমরা দুজন যে দেখতে অবিকল একরকম, এই নিয়ে বাবার মধ্যে একটা গোপন গর্ব এবং অহংকার ছিল। নতুন কেউ এলেই হাসি মুখে বলতেন, এরা যমজ, একজনের নাম রাত্রি, একজনের নাম কান্না। যার চুল ছোট ছোট ও হচ্ছে কান্না। মা বড় বিরক্ত হতেন, ভুরু কুচকে বলতেন, যমজ মেয়ে নিয়ে এত ঢোল পিটানোর কি আছে? যমজ সমজ আমি 2 চোখে দেখতে পারি না, ছি। আমাদের দুইজনকে যাতে দেখতে একরকম না দেখায়, এই জন্য তার চেষ্টার কোনো ত্রুটিই ছিল না। আমার চুল কেটে ছোট ছোট করে দিলেন। একজনের গায়ের রং যেন অন্যজনের চেয়ে আলাদা হয়, সেই জন্য নীলুকে সপ্তাহে 3 দিন কাঁচা হলুদ দিয়ে গোসল করানো হলো। কিছুতেই কিছু হলো না। আমরা যতই বড় হতে থাকলাম, আমাদের চেহারার মিল ততই বাড়তে লাগলো। নীলু যেমন লম্বা, আমিও তেমন লম্বা। তার চিবুকের নিচে যেমন একটি লাল রঙের তিল, আমারও অবিকল সেরকম তিল। তার যেমন শ্যামলার গায়ের রং, আমারও তাই। মা পর্যন্ত ভুল করতে লাগলেন। যেমন একদিন বারান্দায় বসে তেঁতুলের খোসা ছাড়াচ্ছি, মা ঝড়ের মতো এসে প্রচন্ড একটা চড় কষালেন। 1 খেলি পান দিতে বললাম কতক্ষণ আগে। আমি শান্ত স্বরে বললাম, আমাকে বলনি, বোধহয় নীলুকে বলেছ, আমি বিলু। আমার চুল যখন ছোট, সেটা যখন লম্বা হলো, তখন দেখা গেল বাবা এবং মা ছাড়া আমাদের কেউই আলাদা করতে পারে না। কেন পারে না, সেও এক রহস্য। নীলুর সাথে আমার বেশ কিছু অমিল আছে। যেমন নীলুর নাক একটুখানি চাপা, ওর চোখ দুটি একটুখানি উপরের দিকে ওঠানো। তবুও দোতলা নাজমুল চাচা যখন আমাদের 2 বোনকে দেখেন, তখনই বলেন, কে কোনজন, কে কোনজন। নীলু তাতে খুব মজা পায়। আমার অবশ্যই রাগ লাগে। এইসব আবার কি ঢং? নাজমুল চাচা সবসময় ঢং করেন। নাজমুল চাচাকে মা সহ্যই করতে পারেন না। নাজমুল চাচার গলা শুনলেই মুখ কুচকে বলেন, ভাড় কোথাকার, সবসময় ভাড়ামি। আমাদেরকে নিয়ে সবচেয়ে বেশি ভাড়ামি করেন অবশ্য আমাদের বড় মামা। দিনাজপুর থেকে বেড়াতে এলেই মহা উৎসাহে আমাদের 2 জনকে সামনে বসিয়ে উঁচু গলায় বলেন, দেখা যাক আমি নীলু আর বিলুকে আলাদা করতে পারি কিনা। 1, 2, 3। এইজন হচ্ছেন আমাদের বিলুমণি। বড় মামা ভাড়ামি করলে মা রাগ তো করেনি না, বরং কেন যেন একটু খুশি হতেন। সবচেয়ে বেশি খুশি হতো নীলু। সে হেসে কুটি কুটি। নীলুর নাম কান্না না হয়ে ভালোই হয়েছে। সে হাসতেই জানে, কাঁদতে জানে না। আমরা যখন ক্লাস 7-এ উঠলাম, নীলু আমার কাছ থেকে আলাদা হয়ে গেল তার হাসি নিয়ে। যাই দেখে তাতেই তার হাসি পায়। মা হয়তো কিছু নিয়ে ধমক দিয়েছেন, সে মুখ ফিরিয়ে হাসি গোপন করার চেষ্টা করছে। মা কঠিন স্বরে বলছেন, হাসছো কেন তুমি? কই হাসছি না তো, মুখ ফেরাও, তাকাও আমার দিকে। নীলু মুখ ফেরালে আমরা দেখতাম হাসি থামাবার চেষ্টায় তার গাল লালচে হয়ে উঠেছে। কেন তুমি শুধু শুধু হাসছো? হাসির কি হয়েছে বলো তুমি? তোমাকে বলতেই হবে।
আর হাসবো না মা, এখন থেকে শুধু কাঁদবো বলেই সে আবার ফিক করে হেসে ফেললো। মা প্রচণ্ড একটা চড় কষালেন। বাদর কোথাকার, তোর হাসি আমি ঘুচিয়ে দিচ্ছি দেখ। নীলুর চোখে জল আসছে কিনা মা দেখতে চেষ্টা করতেন, কিন্তু কোথায় কি। নীলু এমনভাবে দাঁড়িয়ে আছে যেন কিছুই হয়নি। মা ক্লান্ত হয়ে বলতেন, ঠিক আছে যাও আমার সামনে থেকে। নীলু এমনভাবে ছুটে যেত যেন আড়ালে গিয়ে হেসে বুক হালকা করবে। নীলুটা এমন হয়েছে কেন? এই বাড়িতে সবাই একটু গম্ভীর। সেতারা, যার বয়স মাত্র 5, সে পর্যন্ত কম কথা বলে। নীলু কার কাছ থেকে এত কথা বলা শিখলো? কার কাছ থেকে অকারণে হাসার এই অদ্ভুত অসুখ জোগাড় করলো? আমার আর নীলুর খাট দক্ষিণ দিকের বড় ঘরটায়। নীলু ঘুমায় সেতারাকে সঙ্গে নিয়ে, তার একা একা ভয় করে। আকবরের মা ঘুমায় বারান্দায়। আমরা ডাকাডাকি করলে তার উঠে আসার কথা। সে একবার ঘুমালে নিশ্চিন্ত, সারা রাতে 1 সেকেন্ডের জন্যও জাগবে না। এমনিতে অবশ্য বলবে, বোন আমার সজাগ ঘুম, একটু শব্দ হইলেই চোখ খোলা। আকবরের মা কোনো কাজই ঠিকমতো করতে পারে না, প্রচুর মিথ্যা কথা বলে। অনেকবার তাকে বিদায় করে দেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু লাভ হয়নি। সে ঘাড় বাঁকিয়ে বলেছে, যাইতাম না, দেহি কেমনে বিদায় দেয়। তামসা না, এই বুড়া বয়সে যাইতাম কই। আকবরের মা রাতে ভাত রাত খেয়ে ঘুমাতে এসে জিজ্ঞেস করে, কই গো মাইয়ারা, ভূতের কিস্সা শুনতে চাও? নীলু ভীতু, সে শুনবে না। কিন্তু যেহেতু আমি শুনি, কাজী তাকেও শুনতে হয়। আকবরের বাপের গল্পটা কই, শরীরের মধ্যে লোম খাড়া হইয়া যায়, বুঝছো নি মাইয়ারা? শীতের সময় খুব জার। আকবরের বাপের মাছ ধরতে যাওয়ানোর কথা আমারে কইল, তামুক দে। নীলু গল্পের মাঝখানে জিজ্ঞেস করে, তুই করে বলতো? তা ঠিক, গরিব মানুষের কথাবার্তা তুই তু করে দিয়া। আকবরের মা ভাষা ঠিকঠাক বোঝা না গেলেও গল্প ধরতে কোনো অসুবিধা হয় না। সব গল্পের শেষে আকবরের বাবা, যার সাহসের কোনো সীমা নেই, একটি ভূতের গলা জাপটে ধরে কুমড়ো গড়াগড়ি করে এবং সবশেষে ভূতটা জঙ্গল ভেঙে ছুটে যাবে। যাওয়ার সময় বলবে, এইবার ছাইড়া দিলাম, বুঝছ, জানে বাঁচলি। গল্প শেষ হলেই নীলু বলবে, দূর, ভূত আবার আছে নাকি? আকবরের মা চোখ কপালে তুলে বলবে, এটা কেমন বেকুবের মতো কথা কইলা? দেশ ভর্তি ভূত আর পেতনিতে। আমার সাথে একবার যাইও আমগো নীলগঞ্জের বাড়িতে, নিজের চোখে ভূত দেখবা। আকবরের মা শুধু যে আমাদেরকে ভূতের গল্প শোনাবার চেষ্টা করে তাই না, মাকেও সে শোনাতে চেষ্টা করে। সুযোগ পেলেই একটা গল্প টেনে আনতে চায়। বুঝছেন আম্মা? একবার হইল কি, মা এক ধমক দিয়ে থামিয়ে দেন। আজে বাজে গল্প মা একেবারেই সহ্য করতে পারেন না। শুধু আকবরের মা নয়, বাবাকেও এমনই ভাবে থামান। যা বলতে চাও সরাসরি বলতে পারো না, এত ফেনাও কেন? ফেনাই নাকি? হ্যাঁ ফেনাও, খুব বেশি রকমের ফেনাও। যা বলার তা সহজভাবে বলতে পারা উচিত। ও, রাগ করলে নাকি আবার? না না, আমি এত সহজে রাগ করি না। বাবার এই কথাটি খুব সত্যি, বাবা রাগ করতে পারেন না। নীলুর ধারণা বাবা মোটা বলেই রাগ করতে জানেন না। মোটা মানুষদের এই একটা বড় অসুবিধে। কথাটা হয়তো সত্যি। আমাদের স্কুলের মোটা আপাগুলোকে কিছুতেই রাগানো যায় না, আর চিকনা আপাগুলি কেন কারণ ছাড়াই কেমন যেন চিড়বিড় করছে রাগে। আমাদের মা নিজেও রোগা বলে বোধহয় তার রাগ একটু বেশি। শুধু রাগের না, আমাদের প্রেসের ম্যানেজার বাবুর সঙ্গে, তার নাম প্রণব বসু। এর অনেক রকম গুণ আছে। চমৎকার গান গাইতে পারেন এবং চমৎকার গল্প করতে পারেন। তার চেয়ে বড় কথা, চমৎকার রসিকতা করতে পারেন এবং রসিকতাগুলি করেন গম্ভীর মুখে। যেমন একদিন নীলুকে বললেন, এই নীলু, কাল কি হয়েছে জানিস? না তো, কি হয়েছে? উচ্চাঙ্গ সঙ্গীতের যে ওস্তাদ আছেন মুন্সি মীর আলী, তিনি কাল জেলা স্কুলের মাঠে রাগ জয় জয়ন্তী গেয়ে 2টি মেডেল পেয়েছেন। একটি বড় মেডেল আর একটি ছোট মেডেল। ছোটটা পেয়েছেন গান গাওয়ার জন্য আর বড়টা গান থামানোর জন্য। প্রণব বাবুকে আমরা ডাকি ম্যানেজার বাবু, মা ডাকেন ম্যানেজার, বাবা ডাকেন বোস। ভালো কিছু রান্নাবান্না হলে বাবা বলেন, দেখি বোসকে একটা খবর দাও তো, খাওয়া দাওয়ার পর একটু গান বাজনা হবে। ম্যানেজার কাকু অবশ্য সহজে গান বাজনা করেন না, তবে একবার যদি ধরে বেঁধে বসানো যায় তখন গান চলে গভীর রাত পর্যন্ত। আমরা অবশ্য এত রাত পর্যন্ত থাকতে পারি না, ধমক দিয়ে মা আমাদের নিচে পাঠিয়ে দেন। তবে অনেক রাত পর্যন্ত আমরা জেগে থেকে গান শুনি। আমার নিজের গান শেখার খুবই শখ। বেশ কয়েকবার মাকে বলাতে মা ম্যানেজার কাকুকে বললেন, ওদের একটু গান শেখান না। ম্যানেজার কাকু গম্ভীর গলায় বললেন, বৌদি, ওদের বয়স কম। কম বয়স থেকেই তো শুনেছি গান বাজনা শুরু করতে হয়। সঙ্গীতের জন্য মমতা ছাড়া কিছুই হয় না। সেই মমতাটা অল্প বয়সে হয় না। আপনি যদি শিখতে চান শেখাতে পারি। রক্ষা করো, এই বয়সে করতে পারবো না।
ম্যানেজার কাকুকে একমাত্র নীলু ছাড়া আমরা সবাই বেশ পছন্দ করি। নীলু যদিও ম্যানেজার কাকুর রসিকতায় সবচেয়ে উঁচু গলায় হাসে, কিন্তু আড়ালে বলে আমার ম্যানেজার কাকুকে ভাল লাগে না। কেন ভালো না লাগার কি আছে? আছে একটা কিছু, আমি জানি না সেটা কি। নীলু মাঝে মাঝে এলোমেলো কথাবার্তা বলে এবং সেগুলি সত্যি হয়ে যায়। সে তারা যেদিন সিঁড়ি থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে সেদিন সকালবেলাতেই নীলু বলেছে আমি রাতে স্বপ্ন দেখেছি সে তারা খাট থেকে পড়ে গিয়ে পা ভেঙে ফেলেছে। ম্যানেজার কাকু প্রসঙ্গেও নীলুর আশঙ্কা সত্যি হয়ে গেল। আমরা স্কুলে গিয়েছি, 3rd পিরিয়ডে জিওগ্রাফি আপা এসে বললেন, নীলু বিলু তোমরা দুইজন বাসায় যাও, তোমাদের নিতে এসেছে। আমরা অবাক হয়ে বাসায় এসে দেখি আকবরের মা সেতারাকে ঘুম পাড়াচ্ছে। বাসায় মা বাবা কেউ নেই। দোতলার নাজমুল চাচা শুধু বসার ঘরে মুখ কালো করে বসে আছেন। আমরা কিছুক্ষণের মধ্যে একটা অদ্ভুত কথা শুনলাম, মা নাকি ম্যানেজার কাকুর সাথে কোথায় চলে গেছেন, আর আসবেন না, এইরকম একটা চিঠি লিখে গেছেন। বাবা ফিরলেন রাত 11টায়। আমরা জেগে বসে আছি, অনেক লোকজন এসেছে, কেউ যাচ্ছে না, সবাই গম্ভীর মুখে বসে আছে বসবার ঘরে। বাবা ঘরে ঢুকে এমন ভাব করলেন যেন কিছুই হয়নি। হাসি মুখে বললেন, রেনু ঝগড়া করে সকালের ট্রেনে দিনাজপুরে তার বাবার বাড়ি চলে গেছে, আমি ছিলাম না, ভাগ্যিস প্রণববাবু বুদ্ধি করে সঙ্গে গেছেন, নয়তো একা একা মেয়ে ছেলে এত দূর যাবে। দেখেন না অবস্থাটা, এই মেয়ে যাত্রার মতো রাগ আর কারো নাই। এদের নিয়েও চলে না, না নিয়েও চলে না। লোকজন সব 12টার মধ্যে চলে গেল। আমরা নিজেদের ঘরে চুপচাপ শুয়েছিলাম। বাবা এসে ঘরে ঢুকলেন, মামুনিরা ঘুমাচ্ছ? আমরা কেউ জবাব দিলাম না। বাবা মৃদু স্বরে বললেন, আজ রাতে তোমরা আমার সঙ্গে ঘুমাবে মামুনিরা? নীলু শব্দ করে কেঁদে উঠল। সেই সময় আমার এবং নীলুর বয়স 12, সেতারার 7। 2 মা চলে গিয়েছেন এবং আর কোনোদিন ফিরে আসবেন না, এটা আমরা খুব সহজেই বুঝে ফেললাম। শুধু সেতারা বুঝতে চাইল না। সে এমনিতেই কম কথা বলে, এখন কথাবার্তা পুরোপুরি বন্ধ করে দিল। দিনরাত সে শুধু মাকে খুঁজত। মার শোবার ঘরের সামনে গিয়ে কতবার যে গিয়ে দাঁড়াতো, ডাকাটাকি না, কিচ্ছু না, শুধু দরজার সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকা। আমি একদিন দেখতে পেয়ে ডাকলাম, এই সেতারা, এখানে একা একা দাঁড়িয়ে আছিস কেন? সেতারা মাথাটা অনেকখানি নিচু করে ফেললো, যেন খুব একটা অপরাধ করেছে। কি করছিস তুই? কিছু না, আয় আমার সাথে, নদীর পাড়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করব, আসবি? না। আমি লক্ষ্য করি সে একা একা ঘুরে বেড়াতে চায়, কারো সঙ্গে থাকতে চায় না। সন্ধেবেলা কেউ কিছু বলার আগেই আমার সাথী বই নিয়ে বসে এক মনে নিচু স্বরে পড়তে থাকে, কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল, কমলাফুলির বিয়ে হবে কানে মতির দুল। যখনই সে পড়তে বসে এই একটি কবিতাই সে পড়ে। তখন যদি বাড়ির সামনে কোনো রিক্সা এসে থামে, সে পড়া বন্ধ করে চোখ বড় বড় করে তাকিয়ে থাকে। একসময় বই বন্ধ করে অপরাধীর মতো আস্তে আস্তে উঠে দাঁড়ায়, নিঃশব্দে চলে যায় বারান্দায়, আবার ফিরে এসে পড়তে বসে, কমলাফুলি কমলাফুলি কমলা লেবুর ফুল। একদিন নীলু বলল, সেতারা, মা আমাদের কাউকে পছন্দ করেন না তো, তাই চলে গেছেন, উনি আর আসবেন না। আচ্ছা, যে আমাদের ভালোবাসে না তাকে আমরাও তাকে ভালোবাসি না, ঠিক না? তুই আর মাকে খুঁজবি না? আচ্ছা। সেতারা মৃদুস্বরে বলল, আমাদের পছন্দ করে না কেন? আমরা সবাই তো মেয়ে, এই জন্য। ছেলে হলে পছন্দ হতো, আমাদের তো কোনো ভাই নেই, বুঝেছিস? সেতারা মায়ের আদর পায়নি বললেই হয়। তার জন্মের পরপরই মা অসুস্থ হয়ে পড়েন। সেতারা বড় হতে থাকে আকবরের মার কোলে। মার অসুখ যখন সারলো তখনও অবস্থার পরিবর্তন হয় না। মা মাঝে মাঝেই বিরক্ত স্বরে বলতে লাগলেন, ঘর ভর্তি হয়ে যাচ্ছে মেয়ে দিয়ে, ভালো লাগে না। সেতারা যখন হাঁটতে শিখলো, টুকটুক করে হাঁটতো, মায়ের ঘরে গিয়ে দাঁড়াতো সুযোগ পেলেই। মা গম্ভীর গলায় ডাকতেন, আকবরের মা, ওকে নিয়ে যাও তো, এখনই ঘর নোংরা করবে। তার 2 বছর বয়স হতেই মা ওকে পাঠিয়ে দিলেন আমাদের ঘরে। রাতে ঘুমাবে নীলুর সঙ্গে। দুধ খাবার জন্য কাঁদলে আকবরের মা উঠে দুধ বানিয়ে দিবে। সেতারা তখন কোনো ঝামেলা করেনি, এখনও কোনো ঝামেলা করে না। নীলুর সাথে গলা জড়িয়ে ঘুমায়। নীলু বলে, গল্প শুনবি? বলো। এক দেশে ছিল এক রাজা, তার 2 রানী, দুয়ো ও সুয়ো। এই পর্যন্ত আসতে আসতেই সেতারার চোখ বুজে আসে। কোনোদিন আর সেই গল্প শেষ পর্যন্ত শোনা হয় না। ইদানিং বাবা সেতারাকে সঙ্গে নিয়ে ঘুমাতে যান। সেতারাও বেশ ভালো মানুষের মতো যায়, কিন্তু মাঝরাতে একা একা চলে আসে আমাদের ঘরে। রোজ এই কাণ্ড। এক রাতে এক অদ্ভুত ব্যাপার ঘটলো। সেতারা সবাইকে ডাকতে লাগলো, মা এসেছে রিক্সা নিয়ে। আমরা ধর্মর করে উঠে বসলাম। কোথায়? বারান্দায় দাঁড়িয়ে দেখলাম। বলিস কি? হইচই শুনে বাবা উঠে এলেন।
কোথায় কি, খা খা করছে চারিদিক। সে তারা দারুণ অবাক হলো। বাবা বললেন, স্বপ্ন দেখেছো মা? স্বপ্ন না, আমি দেখলাম। সে তারা চোখ বড় বড় করে সবার দিকে তাকাতে লাগলো। সে ব্যাপারটা কিছুই বুঝতে পারছে না। বাবা সে তারাকে সঙ্গে নিয়ে চলে গেলেন। সেই রাতে আমি এবং নীলু এক খাটে ঘুমাতে গেলাম এবং অনেক রাত পর্যন্ত দুজনেই নিঃশব্দে কাঁদলাম। অথচ দুজনেই এমন একটা ভাব করতে লাগলাম যেন ঘুমিয়ে পড়েছি। 3, ধীরে ধীরে অনেকগুলি পরিবর্তন ঘটলো বাড়িতে। বাবা অত্যন্ত বুদ্ধিমান ছিলেন। তিনি পরিবর্তনগুলি করলেন খুব সাবধানে। একদিন স্কুল থেকে ফিরে এসে দেখি মার আলনায় কোনো কাপড় নেই, সব বাবা কোথায় সরিয়ে ফেলেছেন। তার দিন 7 পর বারান্দায় মার যে বড় বাধাই করা ছবিটি ছিল সেটিকে আর দেখা গেল না। বাবা মার শোবার ঘরে তাদের বেশ কয়েকটি ছবি ছিল, সেগুলোও সরানো হলো। আমাদের ঘরে মা, বাবা এবং আমাদের 3 জনের যে ছবিটি ছিল শুধু সেটি বাবা সরালেন না। রান্নাবান্না করার জন্য রমজান নামের এক বুড়ো মানুষ রাখা হলো। এই লোকটি এসেই প্রচণ্ড ঝগড়া শুরু করলো আকবরের মার সঙ্গে। দুজনেরই কি ঝাঁঝালো কথাবার্তা। কিন্তু রমজান লোকটি ভালো। সে সেতারাকে কোলে নিয়ে ঘুরে ঘুরে ভাত খাওয়াতো। আমাদের উপরে তার খবরদারিরও সীমা ছিল না। এই সন্ধ্যারাইতে বাগানে ঘোরাঘুরি করেন ঠিক না, অত তেঁতুল খাওয়া বালা না, বুদ্ধি নষ্ট হয়। ভাত খাওয়ানোর আগে বিসমিল্লা বললা একটু লবণ মুখের মধ্যে দেওয়ান দরকার। রাতের বেলা খাওয়া দাওয়া শেষ হলে সে গম্ভীর হয়ে একটা খবরের কাগজ দিয়ে আমাদের পড়ার ঘরে বসতো। খবরের কাগজ পড়তে পড়তে এমন সব কথাবার্তা বলতো যে নীলু হেসে উঠত খিলখিল করে। খুব সংকটময় অবস্থা, বুঝছো নীলু আপা? অবস্থা সংকটময় কেন? নেপালে পাহাড়ি ঢল। এই অবস্থায় ঝগড়া লেগে যেত আকবরের মার সঙ্গে। আকবরের মা কোমরে 2 হাত দিয়ে রণরঙ্গিনী মূর্তিতে এসে দাঁড়াতো। বিদ্যার জাহাজ যে বইছেন, পাকঘরের বাসনটি কেটা ধুইব? চুপ থাক, অশিক্ষিত মূর্খ মেয়ে মানুষ, এদের নিয়ে চলাফেরা মুশকিল। রমজান ছাড়াও একজন ভয়ঙ্কর রোগা দাঁত নেই ওস্তাদ রাখা হলো। এই ওস্তাদটির নাম মুন্সি সোবাহান। তিনি আমাদের 3 বোনকে সপ্তাহে 3 দিন গান শেখাবেন। আমরা 3 জনেই গান শিখতে শুরু করলাম। সকালবেলা হারমোনিয়াম নিয়ে বসে সারেগা, রেগামা, গামাপা, খুবই বিরক্তিকর ব্যাপার। ওস্তাদ সোবাহান বেশিক্ষণ গান শেখাতে পারেন না, কিছুক্ষণের মধ্যেই তার হাঁপানির টান ওঠে। গান থামিয়ে বলেন, ঘরে কোনো টিফিন আছে কিনা দেখো তো খুকি, না থাকলে একটা মুরগির ডিম ভেজে দিতে বলো। হাঁসের ডিম না, হাঁসের ডিম গন্ধ করে, খেতে পারি না। গানের উপর থেকে আমার মন উঠে গিয়েছিল, কাজেই আমাকে দিয়ে গান হলো না। সেতারা এবং নীলু শিখতে লাগলো। কিছুদিন পর নীলুও কেটে পড়লো, রইল শুধু সেতারা। মাস 6 মধ্যে দেখা গেল সেতারা বেনি দুলিয়ে হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে। নবীর দুলালি মেয়ে খেলে মদিনায়, ও খেলে মদিনায়। ওস্তাদ সোবাহান ঘাটটার দুলিয়ে বলছেন, মার হাবা, কি টনটনে গলা। এবার লক্ষ্মী ময়না, গিয়ে দেখো তো কোনো টিফিন আছে কিনা, না থাকলে মধুর দোকান থেকে যেন একটা আমৃতি নিয়ে আসে, আর চা দিতে বলো। 4, সেই বছর শীতের সময় মা আমাদের 3 বোনকে সিরাজগঞ্জ থেকে আলাদা আলাদা চিঠি লিখলেন। বাবা একদিন সন্ধ্যায় পাংশু মুখে 3টি খামে বন্ধ চিঠি নিয়ে আমাদের ঘরে এসে দাঁড়ালেন। কাপা গলায় বললেন, তোমাদের মা চিঠি লিখেছেন, তোমরা কি সেই চিঠি পড়তে চাও? বাবার গলা কাঁপছিল। আমি পরিষ্কার বুঝতে পারলাম বাবা চাচ্ছেন আমরা বলি না। বাবা কপালের ঘাম মুছে নিচু স্বরে বললেন, আমরা সবাই তাকে ভুলতে চেষ্টা করছি, এখন আবার চিঠিপত্র শুরু করলে কষ্ট হবে, নতুন করে কষ্ট হবে। বাবা থামতেই সে তারা বলল, আমার চিঠি দাও। কিছুক্ষণ চুপ থেকে নীলুও বলল, আমার চিঠিটাও দাও। আমি শুধু কিছু বললাম না। বাবা ধরা গলায় বললেন, মামনি রাত্রি তোমারটা? আমি চাই না। কি লেখা ছিল নীলু এবং সেতারার চিঠিতে আমি জানি না। নীলু সমস্ত কথাই আমাকে বলে, শুধু চিঠির ব্যাপারেই কিছু বলল না। আর সেতারা তো তার খামই খুলল না, সে বন্ধ খাম হাতে নিয়ে ঘুরে বেড়াতে লাগলো। আমি বললাম, খুলে দেব? না, না খুললে পড়বি কি করে? আমি পরে পড়ব, যেন পড়লেই চিঠির মজা শেষ হয়ে যাবে। আমি সমস্ত দিন ভাবলাম কি লিখেছেন মা চিঠিতে। ক্লাসে আপারা কি পড়ালেন কিছুই বুঝতে পারলাম না। অঙ্ক আপা 2 বার ধমক দিলেন, এই বিলু, তোমার পড়ায় আজকে মন নেই কেন? কি ব্যাপার? কিছু না আপা। আমি কি বলছি তুমি তো কিছুই শুনছো না। শুনছি আপা। না শুনছো না, বলো তো আমি কি বলছিলাম। আমি বলতে পারলাম না। সব মেয়েরা হেসে গড়িয়ে পড়তে লাগলো। আমার ক্লাসের মেয়েরা বিচিত্র কারণে আমাকে অপছন্দ করে, সব সময় আমার পেছনে লেগে থাকে। আমাদের বাথরুমের দেয়ালে আমাকে নিয়ে অনেক কথাবার্তা লেখা। একটা ন্যাংটা মেয়ে এবং ছেলের ছবিও আঁকা আছে। মেয়েটার গায়ে লেখা,
বিলু, ক্লাস 9, খ শাখা। অথচ কোথাও নীলুর নামে কিচ্ছু লেখা নেই। আমি কখনো বাথরুমে যাই না, যদি যেতেই হয় তাহলে অনেকক্ষণ সেখানে বসে কাঁদি। ইরেজার দিয়ে লেখাগুলি তুলে ফেলতে চেষ্টা করি, কিন্তু সেগুলো কিছুতেই ওঠানো যায় না। বিলু মন দিয়ে পড়াশোনা করবে, বুঝলে? এরকম করলে তো হবে না। ক্লাসের মেয়েগুলি আবার হইচই করে হেসে উঠল। বাড়ি ফিরে এসে অনেকক্ষণ একা একা বসে রইলাম। তার রাতে রমজান ভাইকে বলে দিলাম খিদে নেই, কিছু খাবো না। অনেক রাতে ঘুমাতে গিয়ে দেখি আমার বালিশের নিচে মায়ের পাঠানো খামটা রাখা। নিশ্চয়ই বাবার কাণ্ড। ঘরে কেউ নেই। নীলু এখনো পড়ছে। সে তারা রান্নাঘরে রমজান ভাইয়ের সঙ্গে কি যেন করছে। আমি দরজা বন্ধ করে খাম খুলে ফেললাম। মা আমাকে বিলু নামে সম্বোধন করেননি, প্রথমবারের মতো লিখেছেন রাত্রি। মামনি, রাত্রি, জানি প্রচন্ড রাগ করেছো তুমি, কিন্তু কি করব মা, উপায় ছিল না। তুমি যখন বড় হবে তখন বুঝবে। মানুষের মন খুব বিচিত্র জিনিস। একবার কোনো কিছুতে মন বসে গেলে তার ফেরানো যায় না। আমি বহু চেষ্টা করেছি। মানুষ হয়ে জন্মানোর মতো কষ্টের কিছু নেই। আমি তোমাদের ছেড়ে ছুড়ে এসেছি, তবুও রাত দিন তোমাদের কথাই ভাবি। রাত দিন প্রার্থনা করি যেই কষ্ট আমি পাচ্ছি তা যেন কখনো আমার মামনিদের না হয়। তোমার মা। 5। থার্ড পিরিয়ডে অঙ্ক আপা ক্লাসে ঢুকে বললেন, বিলু, ক্লাস শেষে তুমি আজকে আমার সাথে দেখা করবে। মনটা খারাপ হয়ে গেল আমার। অঙ্ক আপা আজে বাজে প্রশ্ন করেন। কয়েকদিন আগে হাফ টাইমের আগে অঙ্ক আপার সঙ্গে দেখা। আপা আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমার মা শুনলাম ওই লোকটার সঙ্গে ইন্ডিয়া চলে গেছে, সত্যি নাকি? না, সত্যি না। কোথায় আছে ওরা তাহলে? আমি চুপ করে রইলাম। আপা নিচু গলায় বললেন, বলতে পারো না? না, সিরাজগঞ্জে আছেন। ও, বাচ্চা কাচ্চা হয়েছে নাকি? আমি জানি না আপা, আমাকে কে যেন বললো একটা ছেলে হয়েছে। আমার নিজের ধারণা মেয়েদের মতো হৃদয়হীন পুরুষেরা হতেই পারে না। ছেলেরা এখনো আমাকে কেউই আমার মা প্রসঙ্গে কিছুই জিজ্ঞাসা করেনি। অথচ চেনা জানা মেয়েদের মধ্যে এমন কেউ নেই যে কিছু জানতে চায়নি। ক্লাসের বন্ধুদের কথা বাদ দিলাম, বন্ধুদের মা খালাদের পর্যন্ত কৌতূহলে সীমা নেই। কোনো না কোনোভাবে টেনে টুনে ওই প্রসঙ্গ আনবেই। বিলু, তোমরা আগে কিছু টের পাওনি? আগেই তো টের পাওয়া উচিত ছিল। তোমার মা নাকি যাবার আগে বহু টাকা পয়সা নিয়ে গেছে। মা গিয়েছেন প্রায় 2 বছর আগে। এখনো কেউ সেটা ভুলতে পারছে না, কেন কে জানে। অঙ্ক ক্লাসটা আমার খুব খারাপভাবে কাটলো। ক্লাস শেষ হওয়া মাত্র গেলাম আপার কাছে। আপার নিজের কোনো ঘর নেই। কমন রুমে এক গাদা টিচারের সঙ্গে বসে আছেন। তিনি আমাকে আড়ালে নিয়ে গিয়ে বললেন, তোমাদের বাড়িতে বয়স্ক মহিলা কেউ নেই? কাজের এক মেয়ে আছে, আকবরের মা, সে ছাড়া আর কেউ নেই? জি না আপা। কেন? তোমরা তো বড় হচ্ছ এখন, কিছু কিছু জিনিস তোমাদের বলা দরকার। কেউ বলছে না, তাই তোমাদের ডাকলাম। আমি আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে রইলাম। আপা খানিকক্ষণ ইতস্তত করে বললেন, বিলু, তোমার এবং নীলুর দুইজনেরই এখন ব্রা পরা উচিত। আমি চোখ মুখ লাল করে দাঁড়িয়ে রইলাম। তোমার বাবাকে বলবে কিনে দিতে। বাবাকে বলার মধ্যে লজ্জার কিছু নাই। আর যদি লজ্জা লাগে তাহলে আমি তাকে একটা চিঠি লিখে দিতে পারি। দিন, একটা চিঠি লিখে দিন। ঠিক আছে, ক্লাস ছুটির পর চিঠি নিয়ে যেও। আর একটা কথা, নীলু মোটেই পড়াশোনা করে না। তোমার বাবাকে বলবে কোনো প্রাইভেট টিচার রেখে দিতে। অঙ্কে সে খুব কাঁচা, অঙ্ক জানে না বললেই হয়। আপা, আমি বলবো। ঠিক আছে, তুমি যাও এখন। এইসব বললাম দেখে কিছু মনে করনি তো? জি না। মনে হচ্ছে তুমি আমার উপর রাগ করেছো। রাগ করার কিছু নেই বিলু, তোমাকে আমি খুব পছন্দ করি। এত ঝামেলার মধ্যেও যেই মেয়ে প্রতি বিষয়ে সবচেয়ে বেশি নম্বর পায় তার প্রশংসা তো করতেই হয়। অঙ্কপা একটু হাসলেন। বিলু, জি, কখনো কোনো অসুবিধা হলে আমাকে বলবে। ঠিক আছে আপা, বলবো। শোনো, আর একটা কথা। কি যেন বলে, তোমার বাবা নাকি আবার বিয়ে করছেন? জি না। তুমি বোধহয় জানো না, বাবার বিয়ের কথা তো মেয়েদের জানার কথা নয়। বাবার বিয়ের কথা কিছুদিন থেকেই শোনা যাচ্ছে। দিনাজপুর থেকে বড় মামা এসেছিলেন, তিনি পর্যন্ত নীলুকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করেছেন, দুলাভাই নাকি বিয়ে করছেন? নীলু তার স্বভাবমতো হেসে ভেঙে পড়েছে। হাসছিস কেন? হাসির কথা বললে হাসবো না মামা? আমি কি হাসির কথা বললাম নাকি? বিয়ে করলে তোদের অবস্থাটা কি হবে ভেবেছিস? কি আর হবে? আমার তো মনে হয় ভালোই হবে। কথা বলার একজন লোক পাওয়া যাবে। কথা বলার লোকের তোর অভাব? হ্যাঁ মামা, বিলুর সঙ্গে কি আর সব কথা বলা যায়? মা জাতীয় একজন কেউ লাগে। বাবা বিয়ে করলে ভালোই তো হয় মামা। করছেন নাকি? জানি না মামা, তবে দোতলার নাজমুল চাচা একদিন আমাকে জিজ্ঞেস করলেন, তোমার বাবা এখন একটা বিয়ে করলে মনে হয় সংসার স্বাভাবিক হয়। তুই কি বললি?
আমি বললাম, তা তো ঠিকই। মামা গম্ভীর হয়ে পড়লেন। নীলু বলল, তারপর একদিন এক বুড়ো মতো ভদ্রলোক এসে বাড়ি টাড়ি ঘুরে টুরে দেখলেন। মার সঙ্গে বাবার কিরকম সম্পর্ক ছিল জিজ্ঞেস করলেন। তাই নাকি? হ্যাঁ মামা, বিয়ে মনে হয় লেগে যাচ্ছে। নীলু খিলখিল করে হেসে উঠল। আমি নিজেও অবাক হলাম। এইসব কিছুই আমি জানি না। নীলু আজকাল অনেক কথাই আমাকে বলে না। প্রায়ই সে তার বান্ধবীর বাড়ি যাচ্ছে। হঠাৎ করে তার সঙ্গে এত খাতির হলো কেন জিজ্ঞেস করাতে সে গায়ে লিয়ে হেসেছে। এ বাড়ি সবাই বদলে যাচ্ছে। বাবা বদলেছেন সবচেয়ে বেশি। আমাদের জন্মদিন গেল জুন মাসের 10 তারিখে। বাবা কোনো কবিতা লিখলেন না। কয়েকদিন আগে দেখলাম সেতারাকে কি জন্য যেন ধমকাচ্ছেন। সেতারা অবাক হয়ে তাকিয়ে আছে। বাবার এইরকম আচরণ তার কাছে সম্পূর্ণ নতুন। বাড়িও ফিরছেন আজকাল বেশ রাতে। গতকাল বাড়ি ফিরলেন 11:30টার দিকে। আমি জেগে বসেছিলাম। বাবা বিরক্ত হয়ে বললেন, এত রাত পর্যন্ত জেগে বসে আছো কেন? আর থাকবে না, 10টা বাজতেই ঘুমাতে যাবে। আমি শান্ত স্বরে বললাম, তুমি আমার সঙ্গে এত রেগে রেগে কথা বলছো কেন? রেগে রেগে কথা বলছি নাকি? আমি উত্তর না দিয়ে নিজের ঘরে চলে এলাম। বাবা খাওয়া দাওয়ার পর আমার ঘরের জানলার পাশে এসে দাঁড়িয়ে ডাকলেন, বিলু, এই বিলু। আমি ঘুমের ভান ধরে পড়ে রইলাম। বাবা বেশ খানিকক্ষণ সেখানে দাঁড়িয়ে থেকে চলে গেলেন। বাবা এরকম ছিলেন না। বাবা বদলে যাচ্ছেন। নীলু তো বদলেই গেছে। আমি নিজেও বোধহয় বদলাচ্ছি। একা একা থাকতে ইচ্ছা করে। সেদিন খুব ঝগড়া করলাম নীলুর সঙ্গে। মাঝে মাঝে অচেনা সব মানুষদের মন গড়া চিঠি লিখি। নীলু সেটা জানে। তবু সে একটা চিঠি হাতে নিয়ে হাসতে হাসতে বলল, প্রেমপত্র না কিরে? তারপর মুখ বাঁকা করে পড়তে শুরু করলো। আপনাকে একটি কথা বলা হয়নি। এখন শ্রাবণ মাস তো, তাই খুব বৃষ্টি হচ্ছে। রাত দিন ঝমঝম বৃষ্টি। নীলু বহু কষ্টে হাসি থামিয়ে বলল, শ্রাবণ মাস কোথায় রে? এটা তো আশ্বিন মাস। তোর মাথাটাই খারাপ। আমি চিঠি কেড়ে নিয়ে নীলুর গালে একটা চড় কষিয়ে দিলাম। নীলু দারুণ অবাক হয়ে গেল। আমি তো এরকম ছিলাম না। বাবা বিয়ে করলে সংসার যদি স্বাভাবিক হয় তাহলে তো ভালোই হয়। নীলু ঠিকই বলেছে। সব বাড়িতে মা জাতীয় কেউ একজন দরকার, যে সময় মতো মেয়েদের ব্রা কিনে দেবে। কিন্তু আমার বড় মামা সেই দিকটা দেখছেন না। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে খুব খারাপ কিছু একটা হতে যাচ্ছে। মামা বললেন, খোঁজ খবর না রাখায় এটা হচ্ছে। নানান ধান্দায় থাকি। খোঁজ খবর নেই তা ঠিক। মামার বাড়ির সঙ্গে এখন সম্পর্ক নেই বললেই চলে। মামারা অনেক দিন আসেন না। আগে ঘন ঘন আসতেন এবং যতবার আসতেন ততবারই জিদ করতেন আমাদেরকে দিনাজপুর নেওয়ার জন্য। বাবা ব্যবসাপাতির ঝামেলা তুলে এড়িয়ে যেতেন। মা স্পষ্ট করে বলতেন, তোমাদের বউদের সঙ্গে আমার বনে না। বাবা মা মারা গেলে বাপের বাড়ি থাকে না, তো সেখানে যাওয়াও যায় না। বাবা আবার বিয়ে করবেন কিনা এই প্রসঙ্গে বড় মামার এরকম কৌতূহলের কারণ কি আমি ধরতে পারি না। মামাদের সঙ্গে আমার বাবার তেমন আন্তরিকতা নেই। এইসব নিয়ে মার সঙ্গে তার ঝগড়া হতো। মা বলতেন, আমার ভাইদের তুমি সহ্য করতে পারো না, এর কারণ কি আমাকে বলো তো? সহ্য করতে না পারার কি আছে? কথা বলো না, চুপচাপ থাকো। এক একজনের এক এক রকম স্বভাব। আমার স্বভাবই হচ্ছে কথা কম বলা। দোতলা নাজমুল হুদা সাহেবের সঙ্গে তো খুব বক বক করো। আমি বক বক করি না। উনি বক বক করেন, আমি শুনি। আমার ভাইদের সঙ্গে তো তাও করো না। ওনার বকবকানি শোনা যায়, তোমার ভাইদেরটা শোনা যায় না। ও তাই বুঝি? বাবা চুপ। মা কাটা কাটা গলায় বললেন, বেশ তো, আমি ওদের বলবো যেন আর না আসে। মামাদের আসা বন্ধ হয়নি। আমার ধারণা বাবার কাছ থেকে তারা টাকা পয়সা নিতেন। আমার সব মামারাই ব্যবসা করতেন। টাকার দরকার তাদের লেগেই থাকতো। এটা অবশ্য আমাদের অনুমান, কারণ মামারা হঠাৎ এসে উপস্থিত হলেই মা গম্ভীর মুখে বলতেন, দরকার ছাড়া তো তোমাদের আসা হয় না, আবার দরকার হয়েছে বুঝি। মামারা অপ্রস্তুত ভঙ্গিতে আসতেন। এবারও যখন এলেন তখন সম্ভবত টাকার জন্যই এলেন। বাবার ব্যবসাপাতির অবস্থা সম্পর্কে খুব ব্যস্ত হয়ে খোঁজ খবর নেওয়া শুরু করলেন। আমার ঘরে ঢুকে গম্ভীর মুখে জিজ্ঞেস করলেন, দুলাভাইয়ের ব্যবসা কেমন চলছে রে? ভালোই বোধ হয়। আমি তো এইসব ঠিক জানি না। না জানলে হবে কেন? খোঁজ খবর রাখতে হয়। দুলাভাইয়ের ছেলে নাই, তোদেরই তো খোঁজ করতে হবে, ঠিক না? আমি চুপ করে থাকি। বড় মামা একটা সিগারেট ধরান, নিচু গলায় বলেন, মনে হয় দুলাভাইয়ের ব্যবসা ভালোই হচ্ছে। তোদের গান বাজনা শেখাচ্ছেন, এসব তো দারুণ খরচান্ত ব্যাপার, হাতি পোষার মতো। লাভ হয় না কিছুই। লাভ হবে না কেন? আরে দূর, 2-1 দিন সারে গামা করলেই যদি গান হতো তাহলে আর কথা ছিল নাকি? আমি কোনো উত্তর দিলাম না। বড় মামা হঠাৎ করে বললেন, তোদের এখন শাড়ি পরা উচিত, বুঝলেই? তোর আর নীলুর বড় হয়ে গেছিস। কথাটা এমন অপ্রাসঙ্গিকভাবে বলা যে আমি হকচকিয়ে গেলাম। বড় হয়ে যাচ্ছি? বড় হওয়াটা কি খুব বাজে ব্যাপার? রাস্তাঘাটে একা একা চলাফেরা করবি না। ওই দিন দেখলাম সন্ধ্যার পর নীলু বাড়ি আসলো। বন্ধুর বাড়ি গিয়েছিল, জন্মদিন।
জন্মদিন যাই হোক না কেন একা যেন না যায়। সুন্দরী মেয়েদের অনেক রকমের যন্ত্রণা। আমরা সুন্দরী বুঝি, সুন্দরী তো বটেই। আয়না দিয়ে নিজেদেরকে দেখিস না? আমি হঠাৎ বলে বসলাম, কে বেশি সুন্দরী মামা, আমি না নীলু? মামা জবাব দিলেন না। তাকে খুব চিন্তিত মনে হতে লাগলো। তোমাকে। হুমায়ুন আহমেদ। অধ্যায় 6। ক্লাস 9-এর হাফ ইয়ারলি পরীক্ষাতে নীলু অঙ্ক এবং ইংরেজিতে পাশ করতে পারল না। অঙ্কে পেল 23 আর ইংরেজিতে 31। তাকে খুব বিচলিত মনে হলো না। হাসি মুখে বলল, দূর, আমি আর পড়াশোনাই করব না। পড়াশোনা করবি না তো কি করবি? বিয়ে করব। বিয়ে করবি মানে? কাকে বিয়ে করবি? বিয়ে করার লোকের অভাব আছে নাকি? আমি হ্যাঁ বললে এক্ষুনি 2-3টা ছেলে চলে আসবে। তাই নাকি? তুই কি ভাবিস আমাকে? আমি প্রসঙ্গ পাল্টে বললাম, বাবা পরীক্ষার রেজাল্ট দেখে রাগ করবেন। রাগ করবার কি আছে? সবাই একরকম হয়, কেউ ভালো করে কেউ করে না। বাবা রাগ করলেন না, প্রোগ্রেস রিপোর্টটা দেখলেন অবাক হয়ে। এরকম হয়েছে কেন নীলু? পড়াশোনা করতে আমার ভালো লাগে না বাবা। আগে তো লাগতো। আগেও লাগতো না, জোর করে পড়তাম। ভালো না লাগলেও অনেক কিছুই তো করতে হয় নীলু। তোমাদের জন্য একটা টিচার রেখে দিই। টিচার রেখে দিলে কেমন হয়? নীলু কথা বলে না। বাবা বললেন, তোমার কি মনে হয় বিলু মা? ভালোই হবে। নীলু হালকা স্বরে বলল, এখন থেকে আমি একা একটা ঘরে থাকতে চাই বাবা। পশ্চিমের ওই ঘরটা পরিষ্কার করে দিলেই হবে। আমি রমজান ভাইকে বলবো। একা থাকার দরকার কি? তোমার তো আবার ভূতের ভয়। এখন আমার ভূতের ভয় নেই বাবা। আমার মনে হয় না এটা ভালো হবে। ভালোই হবে বাবা। ঠিক আছে, সেতারা কার সঙ্গে থাকবে? তোমার সঙ্গে কিংবা বিলুর সঙ্গে? নীলু উঠে চলে গেল। বাবা গম্ভীর হয়ে বললেন, তোর সঙ্গে ঝগড়াঝাটি হয়েছে? জি না। স্কুলে আপারা বকাঝকা করেছে বোধহয়, জানিস কিছু? জি না। নীলু সারা দুপুর জিনিসপত্র সরিয়ে পশ্চিমের ঘরটা গোছালো। আমি কয়েকবার বললাম, এই রাত্রিবেলা ভয় পাবি। নীলু কোনো উত্তর দিল না। বিকেলের মধ্যে দেখলাম ঘর তৈরি হয়ে গেছে। একটা ঘরের মধ্যে একটা খাট, পড়ার টেবিল, আলনা, মায়ের ড্রেসিং টেবিলটা দিয়ে চমৎকার সাজিয়েছে। আশ্চর্যের ব্যাপার হচ্ছে, এক ফাঁকে আমাদের ঘর থেকে মায়ের ছবিটাও নিয়ে গেছে। সে তারা পড়েছে মহা মুশকিলে। রাতে সে কার সাথে ঘুমাবে বুঝতে পারছে না। আমাকে সে ঠিক পছন্দ করে না, বাবার সঙ্গেও থাকতে চায় না। কিন্তু নীলু বলে দিয়েছে সে একা একা ঘুমাবে। আমি সেতারাকে বললাম, ওর যা ভূতের ভয়, দেখবি রাত 8টা বাজলে এই ঘরে চলে আসবে, কিংবা তোকে নিয়ে যাবে। সেতারা খুব একটা ভরসা পাচ্ছে না। সে মুখ কালো করে দুপুর থেকেই আমার পেছনে পেছনে ঘুরছে। ছুটির দিন বিকেলে সাধারণত নাজমুল চাচা আমাদের সঙ্গে এসে চা খান। আজ তিনি খবর পাঠালেন তার ঘরে গিয়ে যেন আজকের চা খাওয়া হয়। তিনি মুক্তাগাছার মন্ডা আনিয়েছেন। নীলু বলল, দূর, আমি যাব না। যাবি না কেন? আমার মাথা ধরেছে। 2টা অ্যাসপিরিন খা। বললাম তো ভালো লাগছে না। নীলু তার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। নাজমুল চাচার শরীর ভালো ছিল না, চাদর মুড়ি দিয়ে বসেছিলেন। নাজমুল চাচা সাধারণত চা খেতে খেতে মজার মজার গল্পগুজব করেন। আজ সেসব কিছুই হলো না। নাজমুল চাচা বিরস মুখে বললেন, তোর বাবার একটা বিয়ের কথা হচ্ছে। মেয়েটির হাজবেন্ড মারা গেছে 71-এর যুদ্ধে। একটা ছেলে আছে, 9 বছর বয়স। ছেলেটা তার নানার কাছে থাকে। আমি কিছু বললাম না। নাজমুল চাচা বললেন, মেয়েটা খুব ভালো, আমি চিনি, প্রাইমারি স্কুলের টিচার। একদিন নিয়ে আসবো এখানে, তোরা কথাবার্তা বলিস। জি আচ্ছা। সৎ মায়ের অত্যাচার সম্পর্কে যা শোনা যায় সেসব ঠিক না। তাছাড়া তোরা তো যথেষ্ট বড় হয়েছিস। এত বড় মেয়েরা তো সাধারণত বন্ধুর মতো হয়, ঠিক না? জানি না, হয়তো হয়। তোর বাবার অবস্থা দেখতে হবে না? রাত বিরাতে বাড়ি ফেরার বাজে অভ্যাস হয়ে যাচ্ছে। আমি চুপচাপ বসে রইলাম। নীলু আসেনি যে? ওর নাকি মাথা ধরেছে। ওর নাকি পরীক্ষায় খুব খারাপ করেছে। জি, সংসারে বিশৃঙ্খলা আসার জন্য এটা হয়েছে, বুঝতে পারছিস তো? চাচা আরো কিছু বলতে যাচ্ছিলেন। রমজান ভাই এসে বলল, ইউনিভার্সিটির একজন মাস্টার নাকি নিচে বসে আছে। চাচা অবাক হয়ে বললেন, কিসের মাস্টার? মাস্টার এখানে কিসের জন্য? বিলু, তুই উপরে আমার কাছে পাঠিয়ে দে তো। বসার ঘরে গম্ভীর চেহারার একজন ভদ্রলোক বসে আছেন। বয়স খুব বেশি না, কিন্তু অন্য রকমের একটা ভারী কি ভাব আছে। ভদ্রলোক আমাকে দেখেই বললেন, একটু দেরি করে ফেললাম না? আমি কিছুই বুঝতে পারলাম না। আমি আগেই আসতাম, ভাবলাম জন্মদিনে খালি হাতে আসা ঠিক না, কিন্তু তোমাদের এখানে তো কিছু পাওয়া যায় না। আমি ঘন্টাখানেক ঘোরাঘুরি করেছি, কবিতার বই পাওয়া যায়। কবিতা তো তুমি পড়ো না নাকি পড়ো? আমি অবাক হয়ে বললাম, আপনি বোধহয় নীলুর কাছে এসেছেন। আমি ওর ছোট বোন বিলু, আমরা যমজ বোন। ভদ্রলোক দীর্ঘ সময় স্তম্ভিত হয়ে বসে রইলেন। নীলু আমাকে বলেনি তার যমজ বোন আছে। লোকজন কি সব চলে গেছে নাকি?
কিসের লোকজন? আজকে নীলুর জন্মদিন না? না তো, ও আমাকে বলেছিল আসতে। সম্ভবত ঠাট্টা, আমি বুঝতে পারিনি। আমি ঠাট্টা বুঝতে পারি না। ভদ্রলোক চোখ থেকে চশমা খুলে কাঁচ মুছতে লাগলেন। আমি বললাম, আপনি বসুন, আমি নীলুকে ডেকে নিয়ে আসি। তোমাদের চেহারায় অদ্ভুত মিল। যমজ বোনদের মধ্যেও কিছু ডিফারেন্স থাকে, একজন মোটা হয়, অন্যজন রোগা। কিন্তু ভদ্রলোক চুপ করে গেলেন। আপনি বসুন, আমি এক্ষুনি ডেকে আনছি। নীলুকে ভদ্রলোকের কথা বলতেই সে ফ্যাকাশে হয়ে গেল। এইসব কি রে নীলু? ভদ্রলোক কে? মুন্নিকে তো চিনিস, মুন্নির দূর সম্পর্কের ভাই। তাকে আসতে বলেছিলি? কেন? এমনি বলেছি। আয় তাহলে। কি যে কাণ্ড! আমি যেতে পারবো না, আমার মাথা ধরেছে। নীলুর মাথা ধরেছে এবং গায়ে বেশ জ্বর শুনে ভদ্রলোক অল্প হাসলেন। বললেন, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে যাই। ওর জন্য দুটো বই এনেছিলাম, দিয়ে দিও। আপনি বসুন, চা খেয়ে যান। তোমার বাবা আছেন? জি না, উনি রাত করে ফিরেন। তোমার বাবা যখন থাকবেন তখন একদিন আসবো। ভদ্রলোক উঠে দাঁড়ালেন, হাসি মুখে বললেন, আমি আসবো এটা বোধহয় নীলু ভাবেনি। এসে পড়েছি দেখে হকচকিয়ে গেছে। আপনি বসুন না, চা খেয়ে যান। উপরে নাজমুল হুদা চাচা আছেন, তার কাছেও বসতে পারেন। না না, ঠিক আছে। আমি ভদ্রলোককে গেট পর্যন্ত এগিয়ে দিলাম। ভদ্রলোক শান্তস্বরে বললেন, বেশ একটা অস্বস্তিকর অবস্থা হয়ে গেল, তাই না? আমার প্রবলেম হচ্ছে, আমি হাসি ঠাট্টা তামাশা ঠিক ধরতে পারি না। আমার মনে হয় বুদ্ধিশুদ্ধি নিচু স্তরের। বলেই ভদ্রলোক উঁচু গলায় হেসে উঠলেন। একজন ভারিক্কি ধরনের গম্ভীর চেহারার মানুষ এমন ছেলে মানুষের মতো হেসে উঠবেন আমি কল্পনাও করিনি। 7। নীলু বলল, সে রাতে খাবে না। কেন খাবি না রে? বললাম না জ্বর। রমজান ভাই কাউকে না খাইয়ে ছাড়ে না। সে ক্রমাগত ঘ্যান ঘ্যান করতে লাগলো। রাতে ভাত না খাইলে এক চড়ুইয়ের রক্ত পানি হয়। নীলু শব্দ করল না, তার ঘরের দরজা খুললও না। সে তার মনে ক্ষীণ আশা ছিল হয়তো শেষ পর্যন্ত নীলু তাকে ডেকে নেবে। সেসব কিছুই হলো না। 9টা বাজতেই নীলু তার ঘরের বাতি নিভিয়ে দিল। খুব বৃষ্টি হলো সেই রাত্রে, ঝমঝম করে বৃষ্টি। আকবরের মা বলল, আশ্বিন মাসের বৃষ্টি, লক্ষণ খুব ভালা। আমি অনেক রাত পর্যন্ত বাবার জন্য অপেক্ষা করতে লাগলাম। বাবাকে কি সব খুলে বলা উচিত? কিন্তু বাবা খুব দেরি করতে লাগলেন। ঝড় বৃষ্টিতে এদিকে সব ভাসিয়ে নিচ্ছে। বাবা ফিরলেন গভীর রাতে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। রমজান ভাই আমাকে ডেকে তুলে ফিসফিস করে বললেন, ছোট আফা, লক্ষণ বেশি ভালো না। কেন, কি হয়েছে? মদ খেয়ে আইছে। সমস্ত রাত আমার ঘুম হলো না। সে তারা এদিকে এক কাণ্ড করেছে। সে রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। দুটো পত্রিকার, দৈনিক বাংলার এবং অবজারভারের প্রথম পাত্রায় তার ছবি ছাপা হয়েছে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত থেকে শিশু সঙ্গীত সম্মেলনের গ শাখায় সে স্বর্ণপদক নিচ্ছে। অথচ বাবা সেতারাকে ঢাকায় যেতেই দিতে চায়নি। গানের স্যারের কত ধরাধরি, কত সুপারিশ। বাবার এক কথা, না এসবের দরকার নেই। শেষ পর্যন্ত নাজমুল চাচা যখন সঙ্গে যেতে রাজি হলেন, তখনই শুধু গম্ভীর মুখে বাবা রাজি হলেন। ঢাকায় গিয়ে যে সে এই কাণ্ড শুরু করেছে তাও আমরা জানি না। রমজান ভাই পত্রিকা পড়ে প্রথম জানলো এবং এমন চেঁচামেচি শুরু করলো, সে তারা যে ভেতরে ভেতরে এমন ওস্তাদ হয়ে উঠেছে তা আমরা বুঝতেই পারিনি। সকালবেলা ঘুম ভেঙে অবশ্য শুনলাম, কোয়েলিয়া বলে রে মাই, অঙ্গনা মোরে বারে বারে, পিয়া পরদেশ গাওনি কিনু, সদরাঙ্গ পিয়ারা বা, তোমা বিনা নয়না না দর্শন বারে বারে। একই জিনিস সকালে একবার, বিকালে একবার, মাথা ধরে যাওয়ার মতো অবস্থা। বাবা পর্যন্ত গানের স্যারকে একদিন বলেছিলেন, 6-7 মাস ধরে একই জিনিস গাচ্ছে, শুনতে খুবই বিরক্ত লাগে। গানের স্যার একগাল হেসে বলতেন, সময় হলে দেখবেন, হা হা হা, সময় হোক না। ফিরে আসবার পর সেতারা একটা সংবর্ধনাও হলো। আমি সেতারাকে সঙ্গে নিয়ে গেলাম। বাবা কোথাও জানটান না, নিলেও যাবে না। সংবর্ধনা অনুষ্ঠানে ওই ভদ্রলোকের সাথে দেখা হয়ে গেল। তিনি হাসি মুখে এগিয়ে এলেন, বললেন, আরে নীলু, এই মেয়ে তোমার বোন? তুমি তো বলনি তোমার এমন গুণী বোন আছে। আসো তুমি, তোমার সঙ্গে কথা আছে। আমি একবার ভাবলাম বলি আমি বিলু, কিন্তু কিছুই বললাম না। আমি দিন 10 মধ্যে চলে যাব, ইউনিভার্সিটি খুলে যাচ্ছে। ও, পরশুদিন আসতে বলেছিলাম, আসনি তো? আমি অস্বস্তি বোধ করতে লাগলাম। আমি অনেকক্ষণ অপেক্ষা করলাম, ভাবলাম একবার যাই তোমাদের বাসায়। আমি বিলু, নীলু আসেনি। ভদ্রলোক চশমা খুলে কাজ পরিষ্কার করতে লাগলেন। এত পরে বলছো কেন? প্রথমে বললেই হতো। ভদ্রলোক রাগী চোখে তাকালেন আমার দিকে। আমি এগিয়ে গেলাম সামনের দিকে। একবার পেছনে ফিরে তাকিয়ে দেখলাম কেমন যেন খড়গ দৃষ্টিতে তাকিয়ে আছেন আমার দিকে। আমার কেন জানি কষ্ট হতে লাগলো।
আমাকে কেউ তেমন পছন্দ করে না, কেন করে না আমি জানি না। নীলু অন্য ঘরে চলে যাওয়ার পর সেতারাও চলে গিয়েছে তার সঙ্গে। আকবরের মা আগে আমার ঘরের সামনে পাটি পেতে ঘুমাতো, এখন ঘুমাচ্ছে ওদের ঘরের সামনে। নাজমুল চাচা সব ঈদে আমাদের উপহার দেন। আমি লক্ষ্য করেছি নীলুর উপহারটা হয় অনেক সুন্দর, অনেক দামি। ক্লাসের মেয়েরাও আমাকে পছন্দ করে না। টগরের বোনের বিয়েতে টগর ক্লাসের 5 জন মেয়ে ছাড়া সবাইকে দাওয়াত করলো, আমি ওই 5 জন মেয়ের মধ্যে একজন। সবাই এরকম কেন করে আমার সাথে? নীলু ইদানিং আমার সঙ্গে কথা বলাই ছেড়ে দিয়েছে। নিজে থেকে কিছু জিজ্ঞেস করলেই তবেই জবাব দেয়। একদিন দেখলাম খুব সাজগোজ করছে। আমি বললাম, কোথায় যাচ্ছিস রে? যাচ্ছি এক জায়গায়। কোথায়? নীলু চুপ করে রইল। ওই ভদ্রলোকের কাছে যাচ্ছিস বুঝি? গেলে কি হয়? প্রায় যাস নাকি? মাঝে মাঝেই যাই। এরকম যাওয়া ঠিক না, লোকজন খারাপ বলবে। খারাপ বললে বলুক না, আমি কি পায়ে ধরে সাধছি আমাকে খারাপ না বলার জন্য? আমি কিছুক্ষণ চুপ থেকে বললাম, ওই ভদ্রলোকের নাম কি? রকিব ভাই, অঙ্ক পড়ায়, খুব শিগগিরই আমেরিকা চলে যাবে। উনি বলেছেন বুঝি? না, মুন্নি বলেছে। উনি মুন্নির খালাতো ভাই হন। কোন মুন্নি? কালো মুন্নি? নীলু কপালে একটি টিপ পরে অনেকক্ষণ আয়নার দিকে তাকিয়ে আবার টিপটি তুলে ফেলল। হালকা গলায় বলল, মুন্নির ধারণা রকিব ভাই ওকে বিয়ে করবে। করবে নাকি? কি জানি, করতেও পারে, আমার কিছু যায় আসে না। করতে চাইলে করবে, যায় আসে না তাহলে যাস কেন? নীলু থেমে থেমে বলল, আমি ওদের বাড়িতে গেলেই মুন্নি রাগ করে, দারুণ রাগ করে, কিন্তু কিছু বলতে পারে না। আমার খুব মজা লাগে, সেই জন্যই যাই। ছি নীলু, এইসব কি? শুধু মুন্নি না, ওর মাও রাগ করে। একদিন কি বলছিলে শুনবি? কি বলছিলেন? বলছিলেন মুন্নির সঙ্গে রকিব ভাইয়ের বিয়ের সব কথা পাকাপাকি হয়ে আছে, শ্রাবণ মাসে বিয়ে। ডাহা মিথ্যা কথা, কোনো কথাই হয়নি। তুই জানলি কি করে কোনো কথা হয়নি? আমি জিজ্ঞেস করলাম। কাকে জিজ্ঞেস করলি? রকিব ভাইকে। আবার কাকে? খুব খারাপ হচ্ছে নীলু। খারাপ হলে আমার হচ্ছে, তোর তো হচ্ছে না। তুই আমার সাথে বকবক করিস না তো, যা ভাগ। নীলু আজকাল নিয়মিত স্কুলেও যাচ্ছে না। সকালবেলা স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে হঠাৎ করে বলল, আজকাল যাবো না, পেট ব্যথা করছে। সেদিন সেলিনা আপা, আমাদের হেডমিস্ট্রেস, আমাকে তার ঘরে ডেকে নিয়ে বললেন, রাগী গলায় বললেন, তুমি কি গত শুক্রবার কালো মতো রোগা একটা ছেলের সাথে হেসে হেসে কথা বলছিলে বিউটি লন্ড্রির সামনে? কই না তো আপা। আমিও তাই ভাবছিলাম, ওইটা নীলু। আজে বাজে ছেলেদের সঙ্গে আজকাল খুব মিশছে মনে হয়। তোমার বাবাকে বলবে, ওইসব লোফার টাইপের ছেলে, পানের দোকানের সামনে দাঁড়িয়ে সিগারেট খায়, মেয়ে দেখলে শীষ দেয়। বলবে, তুমি তোমার বাবাকে বলবে তো? জি বলবো। ঠিক আছে, তোমার বলার দরকার নেই, তাকে বলবে আমার সঙ্গে দেখা করতে। জি আচ্ছা। তাছাড়াও তো রেগুলার ক্লাসেও আসে না, বাড়িতে শাসন না থাকলে যা হয়। নীলু এসব শুনে গা দুলিয়ে দুলিয়ে হাসতে লাগলো। বলল, দূর, ওই ছেলের সঙ্গে আমি ঘষাঘষি করবো কেন? আমাকে জিজ্ঞেস করলো কয়টা বাজে, আমি বললাম। তারপর আমি বললাম, আপনার হাতে তো ঘড়ি আছে, আমাকে জিজ্ঞেস করছেন কেন? সে বেটা একদম ঘাবড়ে গেল, আমতা আমতা করে বলল, আমার ঘড়ি নষ্ট। আমি বললাম, মেয়েদের সঙ্গে কথা বলতে খুব ভাল লাগে না? ছেলেটার অবস্থা যে কি! দূর থেকে অন্য বন্ধুগুলি তাকে দেখছে। ওই পাজিগুলি আগে আমাকে দেখলেই শীষ দিত, এখন আর দেয় না। আর কথা হয়নি এই ছেলের সঙ্গে। আর কথা হবে কেন? সেলিনা আপা বাবার সঙ্গে কথা বলবেন, বলুক। বাবা খুব রাগ করবেন, করুক। বাবা সত্যি সত্যি রাগ করলেন, বেশ রাগ, চিৎকার চেঁচামেচি। শুধু তাই না, এক পর্যায়ে প্রচন্ড এক চড় কষিয়ে দিলেন। নাজমুল চাচা ছুটে এলেন। ছি ছি, এইসব কি কাণ্ড! মেয়ে বড় হয়েছে না? বাবা ঝাঁঝালোক স্বরে বললেন, ওর স্কুল এখন বন্ধ, তুমি একটা ছেলে দেখো তো, ওর বিয়ে দিয়ে দেবো। আচ্ছা, সেটা দেখা যাবে, বিয়ে দিতে চাইলে দিয়ে দেবে। বিলু, মা তুমি আমাদের জন্য 2 কাপ চা দাও তো, লেবু দিয়ে। নীলু কিছুই হয়নি এমন একটা ভঙ্গিতে বলল, আমাকে 1 কাপ চা দিস তো। পরদিন নীলু স্কুলে গেল না। সন্ধ্যাবেলা বাবার সামনেই তার সমস্ত বই খাতা বারান্দায় জমা করতে লাগলো। বাবা ইজি চেয়ারে বসে অবাক হয়ে দেখতে লাগলো। কি করছিস নীলু? বইপত্রগুলি সব ফেলে দিচ্ছি বাবা, পড়াশোনা তো আর করছি না, বই দিয়ে কি হবে? পড়াশোনা করবি না আর? না, তুমি তো নিষেধ করলে, তাছাড়া আমারও ভালো লাগে না। কি করবি ঠিক করেছিস? এখনো কিছু ঠিক করিনি। বাবা আর কিছু বললেন না। রাতে ভাত খাওয়ার সময় হঠাৎ অপ্রাসঙ্গিকভাবে বললেন, রাগের মাথায় অনেকে অনেক কিছু বলে ফেলে, সেই সব মনের মধ্যে পুষে রাখা ঠিক না। নীলু মুখ না তুলেই বলল, আমি মনের মধ্যে কিছু পুষে রাখিনি। আর কোনো কথাবার্তা হলো না। সে রাতে বাবা বাইরে গেলেন না। গম্ভীর হয়ে সেতারার পড়া দেখিয়ে দিতে বসলেন। সেতারা ক্লাস 6-এ উঠেছে। নতুন ক্লাসে উঠেছে বলেই পড়াশোনায় খুব আগ্রহ। সে হাসি মুখে তার বইপত্র দেখাতে লাগলো। বাবা একসময় আমার পড়াশোনারও খোঁজ নিলেন। পড়াশোনা ঠিকমতো হচ্ছে তো? জি হচ্ছে। প্রিটেস্ট কবে?
এখনো দেরি আছে। কোন কলেজে পড়বি কিছু ভেবেছিস? ঢাকায় যেতে চাস নাকি? না, ঢাকায় না যাওয়াই ভালো, যা গোলমাল, এই স্ট্রাইক ওই স্ট্রাইক। তা ঠিক। নীলু আমাদের কাছেই কি একটা গল্পের বই নিয়ে উবু হয়ে আছে, যেন কোনো কিছুই তার কানে যাচ্ছে না। নীলু, এত মন দিয়ে কি পড়ছিস? ভূতের গল্প। নাম কি? ডাকবাংলো রহস্য। খুব ভয়ের নাকি? খুব না, অল্প একটু ভয়ের। বাবা হঠাৎ বললেন, তোরা সবাই মিলে মামার বাড়ি ঘুরে আয় না, একটা চেঞ্জ হবে। সেতারা তো বোধহয় মনেই নাই। মনে আছে বাবা, পুকুর পাড়ে 2টা তাল গাছ আছে, আর পুকুরের ঘাটে বসে থাকলে একরকম মাছ আসে, চোখগুলো বড় বড়। ঠিক না নীলু আপা? চেলা মাছ। বাবা আবার বললেন, কিরে যাবি নাকি তোরা? যাস যদি তাহলে তোর মামাকে লিখি, এসে নিয়ে যাবে। তুমি যাবে না? না, আমার ব্যবসা খুব খারাপ, তোরা তো জানিস না। অবশ্য আমি নিজেই কিছু বলি না, প্রেসটা খুব সম্ভবত আমি বিক্রি করে দেব। বয়স হয়ে গেছে, এইসব ঝামেলা এখন আর ভালো লাগে না। নীলু বাবার কথা শুনলো, কিন্তু কিছু বলল না। যাবি মামার বাড়ি? যাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, লিখে দেবো তোর মামাকে। পৌষ মাসের দিকে গেলে ধান কাটা দেখবি। সেই রাত্রে ঘুমোতে গেলাম রাত 10টার দিকে। সেতারা তার বালিশ নিয়ে এসে হাজির। আপা, আজ তোমার সঙ্গে ঘুমাবো। আয়। হঠাৎ আজ আমার সঙ্গে যে? নীলু আপা বলেছে আজ সে একা একা ঘুমোতে চায়। বাতি নেভাতে সেতারা ফিসফিস করে বলল, একটা কথা জিজ্ঞেস করি আপা, রাগ করবে না তো? না, রাগ করবো কেন? আগে গা ছুঁয়ে বলো রাগ করবে না। রাগ করবো না, বল। সেতারা বেশ খানিকক্ষণ ইতস্তত করে বলল, মেয়েদের যখন শরীর খারাপ থাকে তখন কোনো ছেলেকে চুমু খেলে নাকি পেটে বাচ্চা হয়। কে বলেছে এসব? বলো না, হয় কি না? না, হয় না। এইসব জিনিস নিয়ে না ভাবাই ভালো। তাহলে বাচ্চা কিভাবে হয়? জানি না কিভাবে হয়। ঘুমাতো। সেতারা ঘুমিয়ে পড়লো প্রায় সঙ্গে সঙ্গে। সেতারাও অনেকটা আমার মতোই। এ বাড়িতে তার সঙ্গে কথা বলার কেউ নেই, স্কুলে তেমন বন্ধু বান্ধব নেই। সেদিন দেখলাম টিফিনের সময় ওদের ক্লাসে সব মেয়ে মিলে চুলটানা বিবিয়ানা সাহেব বাবুর বৈঠকখানা খেলছে। সেতারা দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃষিত নয়নে দেখছে। আমি সেতারার গায়ে হাত রাখতেই সেতারা বলল, মাকে কাল রাতে আমি স্বপ্নে দেখেছি আপা, খুব লম্বা লম্বা চুল। আমি অবাক হয়ে বললাম, তুই ঘুমাসনি? আয় দুজনে মিলে এক কাজ করি, নীলুকে ভয় দেখে আসি। সেতারা উত্তেজনায় উঠে বসলো। কিভাবে ভয় দেখাবে? জানলার কাছে গিয়ে হুম করবে? করা যায়। চল, যাবি? চলো। আমরা দরজা খুলে পা টিপে টিপে বাইরে এসে দেখি বাবা ইজি চেয়ারে শুয়ে আছেন। তার পাশে মোড়ায় গুটিসুটি মেরে নীলু বসে আছে। বাবা নীলুর মাথায় হাত বুলাচ্ছেন। নীলু সম্ভবত কাঁদছে। বাবা আমাদের দেখে হালকা গলায় বললেন, কি রে সেতারা, বাথরুমে যাবি? না বাবা, আমরা নীলু আপাকে ভয় দেখানোর জন্য এসেছি। বাবা হেসে উঠলেন। দীর্ঘদিন পর বাবা এমন উঁচু গলায় হাসলেন। নীলু চোখ মুছে বলল, আমাকে ভয় দেখানো এত সস্তা না। অধ্যায় 9। আমাদের বাড়িটির একটি নাম আছে, উত্তর দিঘি। বাড়ির কত সুন্দর সুন্দর নাম থাকে, কিন্তু এই বাড়িটি দেখতে যেমন অদ্ভুত, নামটিও তেমনি। মায়ের খুব শখ ছিল শ্বেত পাথরের একটি নতুন নেমপ্লেট লাগাবেন, মাধবী ভিলা লেখা থাকবে সেখানে। বাড়িটি কিনেছিলেন আমার দাদা। তিনি ধুরন্ধর প্রকৃতির লোক ছিলেন। দাঙ্গার সময় যখন ময়মনসিংহ শহরের বেশিরভাগ ধনী হিন্দু জলের দামে বাড়ি বিক্রি করে কলকাতায় চলে গেল, আমার দাদা তখন উত্তর দিঘি ও শ্রীকালী প্রেস কিনে ফেললেন। টাকা যা দেয়ার তার অর্ধেকও নাকি দেননি। এসব আমার মায়ের কাছ থেকে শোনা। মা নাকি বিয়ের পর অনেক দিন দেখেছেন বাড়ির মালিক বাকি টাকার জন্য এসে বসে আছে এবং দাদা নানান রকম টালবাহানা করছেন। তার কিছুদিন পর দাদা মারা যান। আমার ধারণা লোকটিকে টাকা পয়সা না দেওয়ার জন্যই নিদারুণ যন্ত্রণায় দাদার মৃত্যু হয়েছে। তার পেটে ক্যান্সার হয়েছিল। আমাদের উত্তর দিঘি বাড়িটি প্রকাণ্ড, দোতলা বাড়ি, তবে ছাদে ওঠার কোনো সিঁড়ি নেই। মার খুব শখ ছিল ছাদে ওঠার সিঁড়ি করবেন, জ্যোৎস্না রাতে ছাদে হাঁটাহাঁটি করা যাবে। হাঁটাহাঁটি করার জায়গার অভাব এই বাড়িতে নেই। অনেকখানি জায়গা জুড়ে বাড়ি। কাঁঠাল, পেয়ারা, আম এবং তেঁতুল গাছ দিয়ে এই বাড়িটা ঘেরা। বাড়ির সামনে ফুলের গাছ আছে বেশ কয়েকটা এবং জায়গায় জায়গায় সিমেন্ট দিয়ে উঁচু বেদির মতো করে বাঁধানো। সেখানে বসে খুব আরাম করে গল্পের বই পড়া যায়। আমার যখন কিছু ভালো লাগে না তখন আমি লাল বেদিগুলোর কোনো একটিতে বসে থাকি। নীলুর মতে ওগুলো আমার গোসাঘর। আজ আমার মন খুব ভালো ছিল। মন ভালো হওয়ার কোনো কারণ ঘটেনি, কিন্তু ভালো লাগছিল। তবু আমি গোসাঘরে এসে চুপচাপ বসে রইলাম। সেতারা দোতলার বারান্দায় বসে গলা সাধছিল, বেশ লাগছিল শুনতে। এমন সময় এক অদ্ভুত ব্যাপার ঘটল। নীলু সেই রকিব ভাই হঠাৎ করেই যেন আমার সামনে উপস্থিত হলেন।
এখানে আসতে হলে গেট খুলে অনেকখানি হাঁটতে হয়। তিনি কখন গেট খুললেন এবং কখনই বা এলেন কিছু টের পেলাম না। ভালো আছো? আপনি ভালো আছেন? আমি অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিলাম তুমি পাথরের মূর্তির মতো বসে আছো। তোমার বাবা বাসায় আছেন? জি না, সন্ধ্যা নাগাদ আসবেন। আমি তার সঙ্গে দেখা করব আজকে, কি বলো? ঠিক আছে, আমি পরশুদিন সকালে ঢাকা চলে যাব। ভাবলাম যাবার আগে দেখা করে যাই। আর আসা হবে কিনা জানি না। আর আসবেন না বুঝি? ভদ্রলোক গম্ভীর হয়ে বললেন, তুমি কি আসতে বলো? আমি চুপ করে রইলাম। কি কথা বলছো না কেন? আমি কিন্তু বিলু। আপনি কি আমাকে নীলু ভাবছিলেন? ভদ্রলোক চশমা খুলে কাঁচ পরিষ্কার করতে লাগলেন। নীলু কি বাসায় আছে? জি আছে, আপনি ভেতরে এসে বসুন, আমি ডেকে দিচ্ছি। না ঠিক আছে, ডাকতে হবে না। ডাকতে হবে না কেন? আপনি তো ওর সঙ্গেই কথা বলতে এসেছেন। ভদ্রলোক মাথা নাড়লেন। ঠিক তা না, আমি নদীর ধার দিয়ে অনেকখানি হাঁটি, আজও তাই করছিলাম। হঠাৎ তোমাকে দেখলাম, ভাবলাম নীলু। ও, নীলু অনেকদিন মুন্নিদের বাড়িতে যায় না। মনে হয় ওর সঙ্গে ঝগড়া হয়েছে। তুমি জানো কিছু? জি না, ওর সঙ্গে আমার কথা বন্ধ। ভদ্রলোক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রইলেন, তারপর বললেন, তোমরা যে বাচ্চা মেয়ে এটাও মনে থাকে না। আমি বুঝি বাচ্চা মেয়ে? তোমরা আড়ি দাও, ভাব দাও, ঠিক না? আমি দেই না, নীলু দিতে পারে। আসুন ভেতরে এসে বসুন। নাজমুল চাচা আসছেন, দোতলায় তার ঘরেও বসতে পারেন। নাজমুল চাচাকে আমাদের একজন ভাড়াটে, দোতলার একটা ঘর নিয়ে থাকেন। নীলু শোনো, আমি এখন আর ঘরে ঢুকবো না। আমি কিন্তু বিলু। ও হ্যাঁ বিলু, তুমি এক কাজ করো, আমি নীলুর জন্য একটা গল্পের বই এনেছিলাম, ঘনাদার গল্প। এটা ওকে দিয়ে দিও। আমি অল্প হাসলাম। ভদ্রলোক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন, জিজ্ঞেস করলেন, হাসছো কেন? আপনি একটু আগে বলছিলেন নীলুর সাথে দেখা করার জন্য আসেননি, এখন বলছেন বই নিয়ে এসেছেন, তাই হাসছি। ঠিক তখনই দোতলার বারান্দা থেকে নাজমুল চাচা ডাকলেন, এই এই বিলু, উনি কে? নাজমুল চাচার ভয় ধরানো গলা, যেন হঠাৎ ভূত দেখেছেন। অনেকক্ষণ থেকেই হয়তো বারান্দায় দাঁড়িয়েছিলেন। পরিচয় করিয়ে দেওয়ার পর নাজমুল চাচা অতিরিক্ত ব্যস্ত হয়ে পড়লেন। আরে আপনি জমির আহমেদ সাহেবের ছেলে, আপনাকে চিনব না? বলেন কি, আপনার বাবা ছিলেন কালীনারায়ণ স্কলার। আরে আমি বাবার মতো হইনি অবশ্য। আরে আপনিই বা কম কি, অঙ্কের প্রফেসর। কি সর্বনাশ, প্রফেসর না লেকচারার। আরে আমার কাছে প্রফেসরও যা লেকচারারও তা। কি আশ্চর্য কাণ্ড, বলেন দেখি, নীলুর সঙ্গে আলাপ হলো কিভাবে? ও আমাকে একটা অঙ্ক জিজ্ঞাসা করেছিল, আমি বলতে পারিনি। বলেন কি, কি অঙ্ক? ও জিজ্ঞেস করলো 5-এর সঙ্গে 2 যোগ করলে কখন 6 হয়। কখন হয়? যখন ভুল হয় তখন হয়। অঙ্কটা আসলে সহজ। নাজমুল চাচা ঘর কাঁপিয়ে হেসে উঠলেন, আমাকে ধমক দিয়ে বললেন, যা নীলুকে আসতে বল, বলবি প্রফেসর সাহেব এসেছে, চাটার ব্যবস্থা করতে হবে। আমি ঘর থেকে বেরোবার সময় শুনলাম ভদ্রলোক বলছেন, আপনি কি বুঝতে পারেন কে বিলু কে নীলু? পারি, নীলুটা খুব হাত নেড়ে নেড়ে কথা বলে। রকিব সাহেব দোতলায় বসে আছেন, এটা শুনে নীলু দারুণ অবাক হলো। সে কি, আমি তো বলেছি এই বাড়িতে যেন কখনো না আসেন। কি জন্য বলেছিস? দূর, ভাল লাগে না। ভাল লাগে না কেন? এমনভাবে কথা বলে যেন আমি বাচ্চা মেয়ে। যাবি না তাহলে? নীলু যদিও বলল কিন্তু আমি দেখলাম সে কামিজ বদলে শাড়ি পরেছে। শাড়ি পরছিস কেন? ইচ্ছে হয়েছে পরেছি। তোকে জিজ্ঞাসা করে কাপড় পরতে হবে? নীলু অনেক সময় নিয়ে মুখে পাউডার দিল এবং এক সময় চিরুনি হাতে এসে বলল, চুল বেঁধে দিবি? আমি চুল বেঁধে দিয়ে বললাম, আজ আর তোকে কেউ বাচ্চা মেয়ে বলবে না। নীলু রাগী স্বরে বলল, তুই কি ভাবছিস আমি দোতলায় যাচ্ছি? মোটেই না, আমি বাগানে হাঁটতে যাচ্ছি। সেতারার গলার সাথে শেষ হলেই যাব। আমি দেখলাম নীলু সত্যি সত্যি সেতারাকে নিয়ে বাগানে বেড়াচ্ছে। অপূর্ব লাগছে তাকে। আমার মনে হলো এমন রূপবতী মেয়ে আমি আর কখনোই দেখিনি। 10, বড় মামার চিঠি এসেছে, সুদীর্ঘ চিঠি, যার বক্তব্য হচ্ছে এই সময় গ্রামের বাড়িতে নীলু বিলুদের বেড়াতে আসা ঠিক হবে না। ঠিক কি কারণে ঠিক হবে না তা স্পষ্ট করে বলা নেই, শুধু লেখা, গায়ের লোকজন এদের দেখতে এসে নানান কথা বলবে, এটা ওদের ভালো লাগবে না, মনের উপর চাপ পড়বে, এইসব। আমার কাছে একটা ব্যাপার খুব অবাক লাগলো। চিঠির শেষে পুনশ্চতে লেখা, যা হওয়ার হইয়াছে, এখন দুলাভাই আপনি যদি হৃদয়ের মহত্ব দেখাইয়া সব ভুলিয়া যান, তাহা হইলেই বড়ই আনন্দের বিষয় হয়। ভুল মানুষ মাত্রই করে, ইহাই মানব ধর্ম। এর মানে কি? নতুন করে এইসব কথা তোলা হচ্ছে কেন? নীলুকে জিজ্ঞেস করতে সে হেসে বলল, বুঝতে পারছিস না, মা এখন মামার বাড়িতে। তার মানে? মানে টানে জানি না, মা এখন মামার ঘাড়ে চেপে বসে আছে, মামা ঘাড় থেকে নামাতে চাইছে। বুঝলি কি করে? এখানে না বোঝার কিছু আছে নাকি? নীলু তরল গলায় হাসলো। শেষ পর্যন্ত দেখবি বাবা বলবেন, ঠিক আছে চলে আসুক,
আর মা তার ছেলে কোলে নিয়ে এই বাড়িতে উঠে আসবেন। খুব কান্নাকাটি হবে কিছুদিন, তারপর সব ঠিকঠাক। মাঝখান থেকে আমরা একটা ভাই পেয়ে যাব। তোর কথার কোনো ঠিক ঠিকানা নেই নীলু। না থাকলে কি আর করা, তবে এরকম হলে মন্দ হয় না। কি বলিস, বাড়ির অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছে না? বাবা যেই হারে মদরদ খাচ্ছে, একেবারে দেবদাসের মতো। নীলু হেসে উঠল। এর মধ্যে হাসির কি আছে? কান্নারও কিছু নেই। নীলু গম্ভীর মুখে বই নিয়ে পড়তে বসলো। ইদানিং তার পড়াশোনায় খুব মনোযোগ হয়েছে। এই নিয়ে কিছু বললে সে গম্ভীর হয়ে বলে, তোরা সব স্টার ফার পেয়ে পাশ করবি আর আমি বুঝি ফেল করব? সেটা হচ্ছে না। এখন আমাদের স্কুল নেই, পরীক্ষার প্রস্তুতি চলছে জোরে সোরে। সপ্তাহে 3 দিন কোচিং ক্লাস হয়। সেখানে মেয়েরা সবাই ভান করে যে কিচ্ছু পড়াশোনা হচ্ছে না, কে কোন কলেজে পড়বে সেটা নিয়েও ক্ষীণ আলোচনা হয়। হলিক্রস কলেজ ভালো না ইডেন ভালো, সব মেয়েরাই সেটা জানে। এমন সিরিয়াস পড়াশোনার সময়টাতেও আমাদের ক্লাসের রুবিনার বিয়ে হয়ে গেল। সেলিনাপা খুব রাগ করলেন। মা বাবাদের কোনো কাণ্ডজ্ঞান নেই নাকি? সেলিনাপা খুব কাটা কাটা গলায় কথা বলে অপমান করলেন রুবিনার বাবাকে। ঝাঁঝালো গলায় বললেন, আপনাদের মতো শিক্ষিত মূর্খের জন্য দেশের এমন খারাপ অবস্থা। রুবিনা খুবই কান্নাকাটি করতে লাগলো। গায়ে হলুদের দিন দেখি কেঁদে মুখটুক ফুলিয়ে ফেলেছে। রুবিনার এক খালা, মোটাসোটা খালা, পান ভর্তি মুখ নিয়ে বলে বেড়াচ্ছেন, ম্যাট্রিক ক্লাসটা হচ্ছে মেয়েদের বিয়ের বয়স, এরপর আর রসকস থাকে না। নীলুটা ফস করে বলে বসলো, কেন তখন রস কি হয়? রুবিনার খালা চোখ বড় বড় করে বললেন, এই ফাজিল মেয়েটাকে। নীলু হাসি মুখে বলল, ফাজিল বলছেন কেন? খুব হাসাহাসি শুরু হয়ে গেল চারদিকে। রুবিনার খালা রেগে মেগে অস্থির, কয়েকবার বললেন, আজকালকার মেয়েগুলি এমন কেন? অনেকদিন পর রুবিনার গায়ে হলুদ উপলক্ষে আমরা খুব হইচই করলাম। বিয়েটি এই জাতীয় অনুষ্ঠান আমার ভালো লাগে না। গাদাগাদি ভিড়, মেয়েদের লোক দেখানো আহ্লাদীপনা, খাবার টেবিলে তাড়াহুড়ো করে বসতে গিয়ে শাড়িতে রেজালার ঝোল ফেলে দেয়া অসহ্য। কিন্তু রুবিনার গায়ে হলুদ আমার কেন যে এত ভালো লাগলো। বরের বাড়ি থেকে এলা নামের একটি মেয়ে এসেছিল। সে ঢাকায় ও লেভেলে পড়ে। ওর সঙ্গে আমার খুব বন্ধুত্ব হয়ে গেল, জন্মের বন্ধুত্ব। এর আগে আর কোনো মেয়ের সঙ্গে এত বন্ধুত্ব হয়নি। আমরা দুজন এক ফাঁকে ছাদে চলে গেলাম। মেয়েটি নানান কথা বলতে লাগলো। একটি ছেলের সঙ্গে তার ভাব হয়েছে, ছেলেটি মেডিকেলে পড়ে। এক বিয়ে বাড়িতে আলাপ হয়েছিল, খুব নাকি লাজুক ছেলে আর দারুণ ভদ্র। এলা নিচু স্বরে বলল, জানো ভাই, ও একবার যা অসভ্য কথা লিখেছিল আমাকে, আমি খুব রাগ করলাম। ওর সঙ্গে দেখা করাই বন্ধ করে দিলাম। টেলিফোন করলে টেলিফোন নামিয়ে রাখতাম। শেষে সে কি করলো জানো? কি করলো? বলল সে বিষ খাবে। আমি তো জানি তাকে, খাবে যখন বলেছে তখন খাবেই। ছেলেরা দারুণ সেন্টিমেন্টাল হয় ভাই। তখন তুমি কি করলে? কি আর করবো, দেখা করলাম। আমি ইতস্তত করে বললাম, অসভ্য কথাটা কি লিখেছিল? এলা তরল গলায় হেসে উঠল, বলল, দূর, তাকে বলা যায় নাকি? বিয়ের দিন তুমি আসবে তো? ওই দিন তোমাকে ওর ওই চিঠিটা পড়াবো, দেখবে ছেলেরা কি রকম অসভ্য হয়। 11 রুবিনার বিয়ের দিন আমরা কেউ বাড়িতে গেলাম না। নীলুর জন্যই যাওয়া হলো না। সে কিছুতেই যাবে না এবং আমাকেও যেতে দেবে না। তুই না গেলে না যাবি, আমি যাই না। বললাম তো যেতে পারবি না। কেন? অসুবিধাটা কি? ওরা আজে বাজে কথা বলছিল, তোকে বলতে চাই না। বলতে চাস না কেন? কারণ শুনলে তোর খারাপ লাগবে। লাগলে লাগুক। নীলু মৃদুস্বরে বলল, ওরা বলছিল সেতারার চেহারার সাথে নাকি ওই লোকটার খুব মিল, আর সেতারা গান বাজনাও ওই লোকটার মতো জানে। কখন বলছিল? রুবিনার খালা বলছিল, আমি পাশের ঘরে ছিলাম। আমি চুপ করে রইলাম। নীলু বলল, তোর মন খারাপ লাগবে বলেছিলাম না, তবুও তো শোনা চাই। আমি সে রাত্রে ঘুমোতে পারলাম না। বাবা ফিরলেন অনেক রাতে। সিঁড়িতে ধূপধাপ শব্দ হতে লাগলো। রমজান ভাইয়ের গলা শোনা গেল। ছি, আপনার শরম করে না? চুপ থাক, আপনি চুপ থাকেন। ধূপ করে একটা শব্দ হলো, বাবার গলা। ঘাট ধরে বাড়ি থেকে বের করে দেবো। শুয়োরের বাচ্চা, বেশি সাহস হয়েছে? মেয়েরা বড় হয়েছে না, হায় শরম নাই? চুপ থাক, আপনি চুপ থাকেন। পানি ঢালার শব্দ। আকবরের মা উঠে গেল। ঝনঝন করে কি যেন পড়লো। আবার পানি ঢালা হচ্ছে। কি হচ্ছে এসব? বাবা আজকাল বড্ড ঝামেলা করছেন। আবার একটা বিয়ে করলে তার জন্য ভালোই হতো। নাজমুল চাচা যাকে বাসায় নিয়ে এসেছিলেন, সেই মহিলাটিকে আমার বেশ পছন্দ হয়েছিল। ছোটখাটো মানুষ, লম্বা চুল, কথা বলেন টেনে টেনে। আমাদের সঙ্গে বেশ আগ্রহ করে কথা বললেন। নীলু যখন বলল, আচ্ছা আপনি কি আমাদের দুজনকে আলাদা করতে পারবেন? আমার নাম নীলু, ওর নাম বিলু। কিছুক্ষণ পর যদি আমরা দুজন একরকম কাপড় পরে আসি, তাহলে কি বলতে পারবেন কে বিলু কে নীলু? তিনি হাসি মুখে বললেন, আরে এই মেয়ে তো দেখি খুব পাগলি।
আমাদের দুজনেরই ভদ্রমহিলাকে খুব পছন্দ হলো, শুধু সে তারা মুখ গোছ করে দূরে দাঁড়িয়ে রইল। তিনি ডাকলেন, এই কি যেন নাম তোমার? সে উঠে চলে গেল। আমরা তাকে বাগান দেখাবার জন্য নিয়ে গেলাম, সে তারা কিছুতেই যাবে না। আমরা সে তারাকে ছাড়াই বাগানে বেড়াতে গেলাম। বাড়ির সঙ্গে লাগোয়া তেঁতুল গাছ দুটি দেখে তিনি খুব অবাক হলেন। আশ্চর্য হয়ে বললেন, বসত বাড়ির কাছে কেউ তেঁতুল গাছ লাগায় নাকি? নীলু বলল, লাগালে কি হয়? বুদ্ধি কমে যায়, তেঁতুল খেলেও বুদ্ধি কমে। এটা কিন্তু ঠিক না। রাকিব ভাই খুব তেঁতুল খান, কিন্তু তার খুব বুদ্ধি। রাকিব ভাইকে? নীলু চুপ করে গেল। তিনিও আর কিছু জিজ্ঞেস করলেন না, একবার শুধু বললেন, এত বড় বাড়িতে থাকো, ভয় লাগে না? আমরা কিছু বললাম না। ভদ্রমহিলা যাওয়ার আগে নীলুকে জড়িয়ে ধরে আদর করলেন এবং অত্যন্ত মৃদুস্বরে বললেন, তোমাদের মার সঙ্গে কি তোমাদের যোগাযোগ আছে? নীলু বলল, না, নেই। তোমরা চিঠি লিখলেই পারো। তোমরা কেন লিখবে না? তোমরা লিখবে। আমাদের খুব আশা ছিল ভদ্রমহিলার সঙ্গে বাবার বিয়ে হবে, কিন্তু বিয়ে হয়নি। বাবা কিছুতেই রাজি হলেন না। নাজমুল চাচার উপর রেগে গিয়ে আজে বাজে কথা বলতে লাগলেন। তোমরা পেয়েছোটা কি? আমাকে না বলে এইসব কি শুরু করেছো? নাজমুল চাচাও কি সব যেন বললেন। তুমুল ঝগড়া বেঁধে গেল। এক পর্যায়ে বাবা বললেন, যাও তুমি আমার বাড়ি থেকে, এক্ষুনি বিদায় হও। নাজমুল চাচাও চেঁচাতে লাগলেন, আমি তোমার দয়ার উপর আছি নাকি? নগদ টাকা ভাড়া দিয়ে থাকি। সে এক বিশ্রী অবস্থা। নাজমুল চাচা সেই রাতেই ঠেলাগাড়ি নিয়ে এলেন। মালপত্র পাঠানো হতে লাগলো। আমরা বসে বসে দেখলাম। ঠেলাগাড়ি এসেছে দুটি। নাজমুল চাচার জিনিসপত্র তেমন কিছু নেই। ঘণ্টাখানেকের মধ্যে সব তোলা হয়ে গেল। আমরা দেখলাম বাবা দাঁড়িয়ে আছেন। সিঁড়ির কাছে বাবা দাঁড়িয়ে আছেন, আর নাজমুল চাচা একটা বেতের ঝুড়ি হাতে নিয়ে নেমে যাচ্ছেন। নীলু তখন ছুটে গিয়ে সিঁড়ির মাথায় তাকে জাপটে ধরল। নাজমুল চাচা বললেন, আরে মা, কি করিস তুই? ছাড় ছাড়। নীলু ছাড়ল না। নাজমুল চাচা বললেন, এ তো বড় মুসিবত দেখছি। আরে বেটি, কি করিস? তার হাত থেকে বেতের ঝুড়ি ছিটকে পড়ে গেল। নাজমুল চাচা ভারী গলায় বললেন, এই মালপত্র সব তুলে রাখ, সাবধানে তুলিস। নাজমুল চাচা আমাদের কোনো আত্মীয় নন। দোতলার 3টি কামরা ভাড়া নিয়ে আমাদের সঙ্গে আছেন 15 বছরের মতো। তার স্ত্রী মারা গেছেন 16-17 বছর আগে। একটি মাত্র মেয়ে, অল্প বয়সে মেয়ে বিয়ে দিয়েছিলেন। সেই মেয়ে নেদারল্যান্ডে না কোথায় যেন থাকে। বছরে 2-3টা চিঠি দেয়। চিঠিতে খুব স্বাস্থ্যবান কিছু ছেলে মেয়ের ছবি থাকে। নাজমুল চাচা সেই চিঠি পড়ে গম্ভীর হয়ে বললেন, উফ, অ্যারন বাংলাটা এখনো শেখে নাই। খুব খারাপ, খুব খারাপ। অ্যারন তার নাতনি। নীলু অনেক কিছুই করতে পারে যা আমি পারি না। নাজমুল চাচা যখন চলে যাচ্ছিলেন, আমার খুব ইচ্ছে হচ্ছিল ছুটে গিয়ে তাকে ফেরাই, কিন্তু আমি গেলাম না। ছুটে গেল নীলু। আমরা দুজন দেখতে অবিকল একরকম, কিন্তু দুজন সম্পূর্ণ আলাদা মানুষ হয়ে উঠেছি। আমরা এরকম কেন? কাল রাতে আমি চমৎকার একটি স্বপ্ন দেখেছি। এমন চমৎকার স্বপ্ন যে ঘুম ভেঙে খানিকক্ষণ কাঁদলাম। একবার ইচ্ছে হলো নীলুকে ডেকে তুলি, স্বপ্নের কথাটা বলি ওকে, কিন্তু শেষ পর্যন্ত কিছুই করলাম না। গলা পর্যন্ত চাদর টেনে চুপচাপ শুয়ে শুয়ে স্বপ্নটার কথা ভাবলাম। ঘুমের মধ্যে যে স্বপ্নটিকে অর্থবহ মনে হচ্ছিল, জেগে থেকে তার মনে হলো না। আমি দেখছিলাম একটা নদী, নদীর চারপাশে ঘন বন। কিছুক্ষণ পর বন অদৃশ্য হয়ে গেল। দেখলাম শুধুই নদী। সেই নদীতে বালি চিকচিক করছে, কোথাও কেউ নেই। আমার একটু ভয় ভয় করছে। তবু আমি নদীতে নামতেই নদীটি আমাদের নানা বাড়ির পুকুর হয়ে গেল। সেই পুকুরে ছোট ছোট ছেলেমেয়েরা কুমির কুমির খেলছে। স্বপ্নে নদীর পুকুর হয়ে যাওয়াটা খুবই স্বাভাবিক মনে হতে লাগলো। আমি একটু অবাক না হয়ে ছেলে মেয়েগুলির সঙ্গে কুমির কুমির খেলতে লাগলাম। একটা পাজি ছেলে ডুব সাঁতার দিয়ে কেবলই আমার পা জড়িয়ে গভীর জলের দিকে টেনে নিয়ে যেতে চাচ্ছিল। আমার রাগ লাগছিল, কিন্তু কিছুই বলছিলাম না, কারণ স্বপ্নের মধ্যে মনে হচ্ছিল এই ছেলেটি যেন আমার স্বামী। একসময় ছেলেটি টেনে আমাকে মাঝ পুকুরে নিয়ে গিয়ে চেঁচিয়ে বলল, এই সুশি, তোমাকে এখানে ছেড়ে দেই? কেন মানুষ এমন অদ্ভুত স্বপ্ন দেখে? আমি জেগে এই ছেলেটির মুখ খুব মনে করার চেষ্টা করলাম। আমার কিছুতেই মনে পড়ল না। শুধু মনে পড়ল ছেলেটির চোখগুলো মেয়েদের চোখের মতো টানা টানা, আর ওর হাত দুটি খুব লম্বা এবং ফর্সা। কে জানে, এরকম একটি ছেলের সাথেই হয়তো আমার বিয়ে হবে। আমাকে আদর করে ডাকবে সুশি। কি আশ্চর্য, কি অদ্ভুত একটা নাম! এলো কোত্থেকে এই নাম? ভাবতে ভাবতে আবার আমার চোখ ভিজে উঠল। বাকি রাত এক ফোঁটাও ঘুম এলো না। এত ভোরে কখনো আমি আগে উঠিনি। অদ্ভুত লাগছিল আমার। আলোটাই অন্যরকম, কেমন একটা মায়া মায়া আলো। স্বপ্নের মধ্যে যেরকম আলো দেখা যায় সেই রকম। আমি নিচে বাগানে নেমে এলাম। কদম গাছের নিচটায় তখনও খুব অন্ধকার। আমার একটু ভয় ভয় করছিল, কিন্তু গাছের নিচে এসে দাঁড়ানো মাত্র দেখলাম নীলু জেগে উঠেছে। টুথব্রাশ নিয়ে ঘুম ঘুম চোখে সিঁড়ি দিয়ে নামছে।
নীলু সবসময় খুব ভোরে ওঠে, কিন্তু সে যে এইরকম অন্ধকার ভোর তা জানা ছিল না। আমি ডাকলাম, এই নীলু। নীলু আমাকে দেখতে পেল না। সে অবাক হয়ে চারদিকে তাকাতে লাগলো। তারপর একটি কাণ্ড করলো। মা এসেছে বলে ছুটে গেল গেটের দিকে। আমি এগিয়ে এসে বললাম, এই নীলু, কি হয়েছে রে? নীলু খুব অবাক হলো, বেশ কিছুক্ষণ কথা বলতে পারলো না। একসময় থেমে থেমে বলল, আমি ভাবলাম মা বুঝি। গলার স্বর অবিকল সেরকম লাগলো। নীলুর কি কিছুটা আশাভঙ্গ হয়েছে? কি জানি, হয়তো হয়েছে। মার কথা সে হয়তো সারাক্ষণই ভাবে, মুখে বলে না। আজ এত সকালে উঠেছিস যে? দেখলাম একদিন উঠে। কেমন লাগে? কেমন লাগে? ভালোই তো। নীলু চুপচাপ দাঁত ঘষতে লাগলো। আমি বললাম, তুই কি মার কথা খুব ভাবিস? না। তাহলে আজ এরকম ছুটে গেলি যে? আমার ইচ্ছা হয়েছে, গিয়েছি, তাতে তোর কি? রাগ করছিস কেন? নীলু জবাব না দিয়ে সামনে এগিয়ে গেল। তখন মনে পড়ল নীলুর সঙ্গে আমার ঝগড়া চলছে গত 1 সপ্তাহ ধরে, কথাবার্তা বন্ধ। ঝগড়ার কারণটি অতি তুচ্ছ। আমি নীলুর একটি চিঠি খুলে পড়ে ফেলেছি। কিছুই নেই সে চিঠিতে। 6 লাইনের একটা চিঠি নীলুর পরিচিত প্রফেসরটি লিখেছেন। সত্যজিৎ রায়ের ফেলুদার যে বইটা নীলু পড়তে চেয়েছিল সেটা তিনি দোকানে খুঁজে পাননি, পেলেই পাঠাবেন। এমন কি আছে সেই চিঠিতে যে নীলু রাগ করলো? কিন্তু সে এমন ভাব করতে লাগলো যেন আমি তার কাছে লেখা গোপন একটি প্রেমপত্র পড়ে ফেলেছি। আমি যখন বললাম, কি আছে এই চিঠিতে যে তুই এরকম করছিস? যাই থাকুক, কেন আমার চিঠি পড়বি? বেশ, আর পড়বো না। পড়বি না শুধু না, তুই আমার ঘরেও আর কোনোদিন ঢুকবো না। বেশ, ঢুকবো না। আর আমার সাথে কথাও বলবি না। ঠিক আছে, বলবো না। ব্যাপারটা এখানেই শেষ হলো না। সন্ধ্যাবেলা বাবা প্রেস থেকে ফেরার সঙ্গে সঙ্গে সে নালিশ করলো, বাবা, বিল্লু আমার সব চিঠিপত্র পড়ে ফেলে। তাই নাকি? হ্যাঁ, তুমি ওকে ডেকে নিষেধ করে দাও। আচ্ছা ঠিক আছে, করব না, এখনই করো। বাবা আমাকে ডেকে পাঠালেন, শান্তস্বরে বললেন, একজনের কাছে লেখা চিঠি অন্যদের পড়া ঠিক না মা। আমি লজ্জায় বাঁচি না। নীলুটা এমন হচ্ছে কেন কে জানে? আগে তো এরকম ছিল না। তার কাছে চিঠি এলেই আমাকে সেই চিঠি পড়তে হতো। একবার সে পেন ফ্রেন্ডশিপ করলো বুলগেরিয়ার এক ছেলের সাথে। সেই ছেলেটা সবুজ রঙের কাগজে লম্বা লম্বা চিঠি লিখত ভুল ইংরেজিতে। চিঠি শেষে ঠোঁটের ছবি এঁকে লিখত কিস। নীলু আমাকে সেই চিঠি পড়তে দিয়ে বলতো, মা গো, কি অসভ্য। নীলু সেসব চিঠির জবাবও লিখে দিতাম আমি। একদিন সে লজ্জায় লাল হয়ে বলল, বিলু, চিঠি শেষে তুইও লিখে দে কিস। ওই বাদুতার সাথে তো আর দেখা হচ্ছে না, কি বলিস? আমি লিখলাম কিস। নীলু বহু যত্নে একটা ঠোঁটের ছবিও আঁকলো। তারপর ওই ছেলেটার ছবি পাঠালো। মাথায় চুল নেই একটাও, গালে এত বড় একটা আঁচিল, হাতির কানের মতো বড় বড় কান। ছবি দেখে দারুণ রেগে গেল নীলু। ছেলেটি লিখেছিল সুযোগ পেলেই সে তার বাংলাদেশি পেন ফ্রেন্ড নীলুর সাথে দেখা করতে আসবে। নীলু বলল, লিখে দে হাদারাম, তুমি বাংলাদেশে এলে তোমার ঠ্যাং ভেঙে দেব, বাদর কোথাকার। নীলু চিঠি লেখা বন্ধ করে দিলেও আমি চালিয়ে যেতে লাগলাম। মজাই লাগতো আমার, বানিয়ে বানিয়ে কত কিছু যে লিখেছি। যেমন একবার লিখলাম, কাল আমরা সমুদ্রে নৌকা নিয়ে বেড়াতে গিয়েছিলাম, কি যে সুন্দর সমুদ্র, আমাদের খুব মজা হয়েছে। একবার সে লিখলো, তোমার কি কোনো ছেলে বন্ধু আছে? আমি লিখলাম, হ্যাঁ আছে, আমার ছেলে বন্ধুটি একজন কবি, সে আমাকে নিয়ে অনেক কবিতা লিখেছে। ছেলেটা সত্যি সত্যি হাদারাম, যা লিখতাম তাই বিশ্বাস করত। তারপর একদিন সে লিখলো, আসছে সামারে আমি বাংলাদেশে আসব। কি সর্বনাশ! ভয়ে আমি এবং নীলু দুইজনই অস্থির। এ কি ঝামেলা হলো! কি যে ভয়ে ভয়ে কেটেছে সেই সময়টা। রাতে ভালো ঘুম পর্যন্ত হতো না। নীল অবশ্য খুব একটা ভয় পায়নি। ও বলতো, খামোখা ভয় পাচ্ছিস, আসবে টাসবে না, আর যদি এসেও পড়ে তাহলে বলবো নীলু নামের মেয়েটির বিয়ে হয়ে গিয়েছে। ছেলেটি অবশ্য আসেনি এবং চিঠিপত্রও দেয়নি আর। হয়তো অন্য কোনো দেশের কোনো মেয়ের সঙ্গে আবার পেন ফ্রেন্ডশিপ করেছে। নীলুর যন্ত্রণায় আরও সব চিঠি, কি সব চিঠি যে লিখতে হয়েছে আমাকে। একবার সে বলল, খুব ভাষা টাষা দিয়ে একটা চিঠি লিখে দে তো বিলু, কার কাছে কি কিছুই বলবে না। লিখলাম একটা চিঠি, সেটা তার পছন্দ হলো না। আবার একটা লিখলাম। কত কাণ্ড হলো সেই চিঠি নিয়ে। ক্লাসের মেয়েরা সেই চিঠির লাইন বলে নীলুকে খেপাতে লাগলো। কোথায় পেয়েছে তারা সেই চিঠি কে জানে। নীলু যে ছেলেকে লিখেছিল সেই হয়তো বলে দিয়েছে। নীলু বাসায় এসে কেঁদে টেঁদে অস্থির। সেই সময় নীলুর সঙ্গে খুব ভাব ছিল আমার। নীলু হঠাৎ করেই একটু অন্যরকম হয়ে গেল। আমার কোনো বন্ধু টন্ধু নেই। নীলু দূরে সরে যেতেই আমি একা হয়ে গেলাম। এরকম একটা সুন্দর সকালে একা থাকতে ইচ্ছে করে না। আমি নীলুর খোঁজে পেছনের বাগানে এসে দেখি নীলু কাঁদছে। কি আশ্চর্য! আমি বললাম, কি হয়েছে রে?
কিছুই হয়নি। কাঁদছিস কেন? তোর কাছে সব কিছু বলতে হবে নাকি? বললে দোষ কি? নীলু কোনো জবাব না দিয়ে গম্ভীর মুখে বাগান ছেড়ে চলে গেল। সকালটা হঠাৎ করেই অন্যরকম হয়ে যাচ্ছে। লোকজন সবাই জেগে উঠেছে। রমজান ভাই ঘটাং ঘটাং করে টিউবওয়েলের পানি তুলছে। আকবরের মা ময়লা থালা বাসন এনে জমা করছে টিউবওয়েলের পাশে। একসময় ঝগড়া লেগে গেল দুইজনের মধ্যে। এরা দুইজনকে সহ্যই করতে পারে না, তবু কেমন করে যে থাকে একসঙ্গে। এদের চেঁচামেচিতেই বোধ হয় বাবার ঘুম ভাঙল। বাবা বারান্দায় এসে দাঁড়াতেই চারদিক আবার চুপচাপ। বাবা বললেন, আমাকে চা দাও 1 কাপ। এরা দুইজনের কেউ কোনো উত্তর করল না। আকবরের মা বিড়ালের মতো ফ্যাস করে কি বলতে আবার বেঁধে গেল রমজান ভাইয়ের সাথে। বাবা দাঁড়িয়ে রইলেন চুপচাপ। আজকাল কেউ আর বাবাকে তেমন গ্রাহ্য করে না। আমি এগিয়ে এসে বললাম, আমি বানিয়ে আনছি বাবা। তুই আবার চা বানাতেও জানিস নাকি? জানবো না কেন? বাবা অবাক হয়ে বললেন, কার কাছে শিখলি? কি আশ্চর্য কাণ্ড, চা বানানো আবার শিখতে হয় নাকি? বাবা এরকম ভান করতে লাগলেন যেন খুব অবাক হয়েছেন। আর কি জানিস? রান্না বান্না করতে পারিস? ভাত মাছ এইসব? না, এগুলোই শিখে ফেল। রমজানকে বল শিখিয়ে দিতে। আচ্ছা বলবো। নীলুকে সঙ্গে নিয়ে শিখে ফেল। একদিন বিয়ে টিয়ে হবে, রান্না বান্না না জানলে বিয়েই দেওয়া যাবে না। অনেকদিন পর বাবা হাসলেন। মানুষের হাসির মতো সুন্দর কি কিছু আছে? বাবার হাসির সাথে সাথে চারিদিকে যেন রোদ ঝলমল করে উঠল। মা একটা কথা সবসময় বলতেন, মানুষ যখন হাসে তখন তার সঙ্গে সমস্ত পৃথিবী হাসে, কিন্তু সে যখন কাঁদে তখন তার সঙ্গে কেউ আর কাঁদে না। কাঁদতে হয় একা একা। চা বানাতে বানাতেই শুনলাম সেতারার গলা সাধা শুরু করেছে। নিসা গামা পামা গামা 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 পামা সারে গামে সা। গান টান কিছু না, সামান্য সারে গামা, কিন্তু কি যে ভালো লাগছে শুনতে। বাবাকে চা দিতেই বাবা বললেন, ভাবছি তোদের নিয়ে কোথাও ঘুরে টুরে আসবো। যাবি নাকি? কোথায়? গারো পাহাড়ে গেলে কেমন হয়? জড়িয়া জাঞ্জাইল লাইনের বেশি দূর হবে না, 6-7 ঘন্টা লাগবে ট্রেনে। বন বিভাগের একটা রেস্ট হাউস আছে। যাবি নাকি? যাবো বাবা। জায়গাটা সুন্দর, রাতের বেলা খালি একটু ভয় ভয় লাগে। কেন? বন্য হাতির শব্দ টব্দ পাওয়া যায়। এখন বোধহয় সেরকম নেই। তোরা যদি যেতে চাস তাহলে একটা প্রোগ্রাম করি। যাবে কবে? 2 দিনের মাত্র ব্যাপার, একটা তারিখ করলেই হয়। তুই নীলুকে জিজ্ঞেস করে আয় ও যাবে কিনা। নীলু সব শুনে লাফিয়ে উঠল। বেড়ানোর ব্যাপারে নীলুর মতো উৎসাহী আর কেউ নেই। গাঢ় পাহাড় দেখতে যাওয়া হবে শুনেই তার সব রাগ পড়ে গেল। নানা রকম পরিকল্পনা করে ফেললাম আমরা। যেমন সম্পাদের ক্যামেরাটা নিয়ে যাব এবং খুব ছবি তুলবো। আমরা দুইজনেই শাড়ি পরবো এবং এই উপলক্ষে বাবাকে বলবো 2টো শাড়ি কিনে দিতে। বন বিভাগের রেস্ট হাউসে রাতের খাবার টাবার হয়ে যাওয়ার পর বাবাকে বলবো গল্প করার জন্য। বাবা অবশ্য তেমন গল্প টল্প করতে পারেন না, কিন্তু তাতে কিছু যায় আসে না। অনেক রাত পর্যন্ত আমরা হারিকেন জ্বালিয়ে বসে থাকবো। হারিকেনের আলো কি যে ভালো লাগে আমার। এক একটা দিন এমন অন্যরকম হয়, মনে হয় দুঃখ টুক্ষ সব বানানো ব্যাপার। চারিদিকে শুধু সুখ আর সুখ। সকালবেলা আমরা 2 বোন শাড়ি পরে বারান্দায় হাঁটছি। নাজমুল চাচা ডেকে পাঠালেন, কিরে বেটিরা, শুনলাম দল বেঁধে নাকি পাহাড়ে যাচ্ছিস? জি চাচা। তা আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলি না? আমারও তো পাহাড়ে টাহাড়ে যেতে ইচ্ছে করে। সত্যি সত্যি যাবেন আমাদের সাথে? এইরকম পরীর মতো মেয়েদের পাহাড়ে দিয়ে রাখার জন্য তো লোকজন দরকার। পরের কয়েকটি দিন আমাদের দারুণ উত্তেজনার মধ্যে কাটলো। একদিন শুনলাম বন বিভাগের ডাক বাংলোটা পাওয়া গেছে। তারপর দিনক্ষণ ঠিক হলো। 9 তারিখের ভোরের ট্রেনে যাব, পৌঁছাবো বিকাল নাগাদ। নাজমুল চাচা যাবেন, রমজান যাবে, বাবার প্রেসের একজন কম্পোজিটর মাখন মিয়া সেও যাবে, কারণ মাখন মিয়ার বাড়ি ওই অঞ্চলে, সে খুব ভালো চেনে। 8 তারিখে রাতে বাবা বাড়ি ফিরলেন না। রাত 1টার দিকে নাজমুল চাচা খোঁজ নিতে গেলেন। আমরা 3 বোন বসার ঘরে বসে রইলাম চুপচাপ। নাজমুল চাচা ফিরলেন 2টার দিকে এবং হালকা গলায় বললেন, কাজে আটকা পড়ে গেছে, সকালবেলাতেই চলে আসবে, ঘুমিয়ে পড়। নীলু শান্তস্বরে বলল, বাবার কি হয়েছে বলেন? কি আবার হবে, কাজ থাকে না মানুষের? নাজমুল চাচা রেগে গেলেন, নীলুও রেগে গেল। বাবার কি হয়েছে বলেন? কাল সকালে আসবে, তখন জিজ্ঞেস করিস। কিছুই হয়নি, ভালোই আছে। নীলু তেজি গলায় বলল, আপনাকে এখন বলতে হবে। এরকম করে তুই আমার সাথে কথা বলছিস কেন? নীলু কেঁদে ফেললো। বাবা ফিরলেন পরদিন দুপুরে, কোর্ট থেকে জামিনে ছাড়া পেয়ে। তার রাত কেটেছিল থানা হাজতে। মদ খেয়ে নাকি খুব হইচই করছিলেন বা এই জাতীয় কিছু, খুবই কেলেঙ্কারি ব্যাপার। আমরা সপ্তাহখানেক কেউ স্কুলে গেলাম না। ঠিক করলাম বাবার সাথে কেউ কোনো কথা বলবো না, ডাকলেও সাড়া দেব না, এমন ভাব করব যেন শুনতে পাইনি। অবশ্য লাভ হলো না কিছু তাতে। বাবা আমাদেরকে ডাকাডাকি করা বন্ধ করে দিলেন। যতক্ষণ বাসায় থাকেন চুপ করে থাকেন। একদিন দেখি একটা টেলিভিশন কিনে আনলেন। সেতারার খুব শখ ছিল টিভির। কথা ছিল সেতারের আগামী জন্মদিনে ঢাকা থেকে এটি কিনে আনা হবে এবং সেই উপলক্ষে আমরা সবাই দল বেঁধে ঢাকায় যাব।
তিনি বোধহয় আমাদের সঙ্গে ভাব করার জন্যই আগে ভাগে কিনে ফেললেন। সন্ধেবেলা টিভি চালু হলো, আমরা কেউ দেখতে গেলাম না। আকবরের মা এবং রমজান ভাই মোড়া পেতে টিভির সামনে রাত 11টা পর্যন্ত বসে রইলেন। বাবার কাছ থেকে অনেক দূরে সরে গেলাম আমরা। সেই সময় বড় মামার চিঠিতে জানলাম মার একটি ছেলে হয়েছে। ছেলের নাম কাজল। মায়ের শরীর খুব খারাপ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছে। কি যে কষ্ট হলো আমার! কত লক্ষবার যে বললাম মা ভালো হয়ে যাক, মাকে ভালো করে দাও। রোজ রাতে তাকে স্বপ্নে দেখতাম, রক্তশূন্য একটি লম্বাটে ফর্সা মুখ, চাদর দিয়ে গলা পর্যন্ত ঢাকা। স্বপ্ন দেখে রোজ রাতেই কাঁদতাম। আমরা 3 বোনই নিশ্চিত ছিলাম মা মারা যাবেন, কিন্তু তিনি সুস্থ হয়ে উঠলেন। চিঠি লিখলেন মা নীলুকে। নীলু তার কোনো চিঠি আমাকে পড়তে দেয় না। কি লেখা ছিল সেই চিঠিতে তা জানলাম না। নীলু শুধু বলল কাজল খুব বিরক্ত করে, রাতে মাকে ঘুমোতে দেয় না। তোমাকে লিখেছেন হুমায়ুন আহমেদ। অধ্যায় 12। এসএসসি পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করলাম, এত ভালো যে সেলিনা আপা একদিনের জন্য স্কুল ছুটি দিলেন এবং একটি গোল্ড মেডেল দেবার ব্যবস্থা করলেন। খায়রুন্নেসা গোল্ড মেডেল। খায়রুন্নেসা তার মায়ের নাম। এই গোল্ড মেডেলটি সেবারই প্রথম ঘোষণা করা হলো। আমাদের স্কুলের কোনো ছাত্রী যদি এসএসসি পরীক্ষায় সমস্ত বোর্ডে প্রথম 3 জনের মধ্যে থাকতে পারে তবেই সেই গোল্ড মেডেল পাবে। ময়মনসিংহ ডিস্ট্রিক্ট বোর্ড থেকে আমাকে 500 টাকা দেয়া হলো। শুধু তাই না, একদিন সকালবেলা স্থানীয় সংবাদদাতা আমার ইন্টারভিউ নিতে এলেন। নাজমুল চাচার উৎসাহের সীমা নেই। শাড়ি খুলে একটা কামিজ টামিজ পর, বয়স কম দেখা যাবে, কানের দুলগুলি খুলে ফেলতো। ভালো ছাত্রীদের এসব গয়না টয়না মানায় না, মুখে হালকা করে পাউডার দে। ইন্টারভিউ পর্ব সমাধা হতে অনেক সময় লাগলো। বেশিরভাগ প্রশ্নের উত্তর দিতে লাগলেন নাজমুল চাচা। যেমন ভদ্রলোক যখন জিজ্ঞেস করলেন দৈনিক কয় ঘন্টা পড়াশোনা করতে, আমি কিছু বলার আগেই নাজমুল চাচা বলতেন, ঘন্টার কি কোনো হিসাব আছে ভাই? রাত দিনই পড়ছে, যখনই দেখি তখনই মুখের উপর একটা বই। ভদ্রলোক জিজ্ঞেস করলেন কোনো প্রাইভেট টিচার ছিল? নাজমুল চাচা আমাকে থামিয়ে দিয়ে বললেন, এই মেয়ের প্রাইভেট টিচার লাগে? কি যে বলেন ভাই, কথাটা পুরোপুরি মিথ্যা। আজিজ স্যার আমাকে আর নীলুকে সপ্তাহে 4 দিন অঙ্ক করাতেন। নলিনীবাবু স্যার পড়াতেন ইংরেজি। পাঠ্য বই ছাড়া বাইরের কোন বই পড়েছো তুমি? বাইরের বই তো বেশি পড়েছে, রবীন্দ্রনাথ টলস্টয় সব আপনার নিচের ক্লাসেই পড়ে শেষ করেছে। ইন্টারভিউ হলো আসলে নাজমুল চাচার সঙ্গে। আমি শুধু হাসি মুখে তার পাশে বসে রইলাম এবং সেই ইন্টারভিউর খানিকটা ছাপাও হলো একটা ইংরেজি পত্রিকায়। তার পরপরই একটা চিঠি পেলাম আমরা 2 বোন, কল্যাণীয়াসু নীলু অথবা বিলু। তোমাদের 2 বোনের একজনের ছবি দেখলাম পত্রিকায়। ছবির সঙ্গে ডাকনাম দেয়া ছিল না, কাজেই বুঝতে পারছি না ছবিটি কার। যার জন্য ছবি তার জন্য আমার আন্তরিক অভিনন্দন। মফস্বলের একটি স্কুল থেকে এমন চমৎকার রেজাল্ট করা দারুণ ব্যাপার, আমার খুবই ভালো লেগেছে। এর মধ্যে একবার ময়মনসিংহ এসেছিলাম, তোমাদের বাড়ির সামনে দিয়ে হেঁটে গিয়েছি। গেট বন্ধ ছিল, কাজেই ভেতরে আর ঢুকিনি। পরে ভেবেছি গেট খুলে ঢুকলেই হতো। অনেক সময় আমরা যা করতে চাই তা করতে পারি না, কেন পারি না তাও জানি না, পরে তা নিয়ে কষ্ট পাই, ঠিক না? আমার কেন যেন মনে হচ্ছে তোমরা 2 বোন আমার চিঠি পড়ে খুব হাসবে। অবশ্য একটা ক্ষীণ আশা যে এই চিঠিটি তোমাদের হাতে পৌঁছবে না, কারণ তোমাদের ঠিকানা আমার জানা নেই। শুধু জানি তোমাদের 2 বোনের একজন হচ্ছে নীলু, একজন হচ্ছে বিলু, এবং তোমাদের বাড়ির নাম উত্তর দিঘি। এইরকম সংক্ষিপ্ত ঠিকানায় চিঠি যাওয়ার কথা না, ঠিক না? রকিব হাসান। কত অসংখ্য বার যে সেই চিঠি আমি পড়লাম, প্রতিবারই আমার মনে হয়েছে এই চিঠিতে যা লেখা হয়েছে তার বাইরেও কিছু আছে, আরেকবার পড়লেই তা বোঝা যাবে। চিঠিটি নাজমুল চাচাও পড়লেন এবং বললেন, বিশিষ্ট ভদ্রলোক, খুব আদব কায়দা, একটা ভালো সংবাদ পেয়েছে, সঙ্গে সঙ্গে চিঠি দিয়েছে। এইসব ভদ্রতা কি দেশে আজকাল আছে? সংবাদ শুনলে লোকজন আজকাল বিরক্ত হয়। মা, সুন্দর করে গুছিয়ে একটা চিঠি লেখো, বানান ভুল যেন না থাকে, সাবধান। ডিকশনারি দেখবে। আর শোনো, এই চিঠি যত্ন করে তুলে রাখবে। রেজাল্ট নিয়ে যত চিঠি, যত টেলিগ্রাম আসবে সব তুলে রাখবে, আলাদা একটা ফাইল করে রাখবে। আমি অফিস থেকে ফাইল নিয়ে আসবো, কেমন? নীলু চিঠিটার শুরুটা পড়েই গম্ভীর মুখে বলল, তোর চিঠি আমাকে দিচ্ছিস কেন? আমি অন্যের চিঠি পড়ি না। পড়া যাবে না এমন কিছুই তো এখানে নেই। না থাকুক। নীলু পাশ ফিরে বালিশে মুখ ঢাকলো। তার বেশ কদিন ধরে জ্বর যাচ্ছে, তেমন কিছু নয়, কিন্তু সে বিছানা ছেড়ে উঠছে না। আমার ধারণা সে আশা করেছিল তার রেজাল্ট অনেক ভালো হবে। রেজাল্ট মোটেও ভালো হয়নি। ফার্স্ট ডিভিশনে দেখা শেষ করে আমরা যখন সেকেন্ড ডিভিশন দেখা শুরু করেছি, সে তখন দৌড়ে পালিয়েছে। নাজমুল চাচা তাকে পাশের খবর দিতেই সে কেঁদে কেটে একটা কাণ্ড করেছে। পরের বার অনেক ভালো হবে, দেখবি। আর দেখতে হবে না,
সবাই কি আর ফার্স্ট সেকেন্ড হয় নাকি রে বোকা? আমি নিজে 3 বারের মেট্রিক পাস করলাম, কিন্তু আয়াতে আবার ফার্স্ট ডিভিশন। থাক, আপনাকে আর বক বক করতে হবে না। বাবা নিজেও এসে সান্ত্বনা দিতে চেষ্টা করলেন। আরে সেকেন্ড ডিভিশন খারাপ নাকি? খারাপ হবে কেন, খুব ভালো। তুমি যাও তো এখন। নীলুকে আমরা খুব শক্ত মেয়ে হিসেবে জানতাম। এই ব্যাপারটায় যে সে এতটা মন খারাপ করবে ভাবতেও পারিনি। কিছুদিন পরই সে জ্বরে পড়ে গেল। অল্প দিনের জ্বরেই শুকিয়ে টুকিয়ে একেবারে অন্যরকম হয়ে গেল। এক রাতে ঘুমোতে এলো আমার ঘরে। একা একা তার নাকি ভয় লাগছে। কে যেন বারবার তার জানালার সামনে এসে দাঁড়াচ্ছে। আমরা দুজন অনেকদিন পর একসঙ্গে ঘুমোতে গেলাম। সে তারা শুয়েছে একা একটা খাটে, আমরা দুজন একটিতে। আমি নরম স্বরে বললাম, এত মন খারাপ করছিস কেন? জানি না কেন, তুই তো পড়াশোনাই করিসনি, রেজাল্ট কোত্থেকে ভালো হবে? তা ঠিক। নীলু একটা হাত আমার গায়ের উপর রেখে বলল, দুইজনে এবার আলাদাই যাব। তুই যাবি ঢাকায়, আর আমি এখানে কোনো ভাঙা কলেজে। আমি ঢাকায় যাব না, আমি এখানেই থাকবো। তুই ঢাকায় পড়তে যাবি এটা তো জানা কথা, সেটাই ভালো। তুই এত ভালো ছাত্রী, তোর তো ভালো কলেজেই যাওয়া উচিত। আমরা দুজন হালকা গলায় নানান কথাবার্তা বলতে লাগলাম। অনেক রাত্রে শুনলাম বাবা ঘরে ফিরেছেন, গুনগুন করে কি বলছেন। রমজান ভাই রাগী গলায় কী সব বলছেন। নীলু ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, চল ঘুমিয়ে পড়ি। প্রায় ঘুমিয়েই পড়েছি, তখন নীলু বলল, বিলু একটা কথা, জেগে আছিস তো? আমার গা ছুঁয়ে প্রতিজ্ঞা করতে হবে তোকে। কি প্রতিজ্ঞা? নীলু চুপ করে রইল। আমি অবাক হয়ে বললাম, কিসের প্রতিজ্ঞা? ঢাকায় গিয়ে রকিব ভাইয়ের সাথে দেখা করতে পারবি না। এসব কি বলছিস? আমি দেখা কেন করব? আর ওর চিঠির কোনো জবাব দিবি না। আমি স্তম্ভিত হয়ে গেলাম। নীলু কাঁদতে শুরু করলো। ফোপাতে ফোপাতে বলল, কথা দে আমাকে, আমার গা ছুঁয়ে বল। কি যে কাণ্ড তোর! আমি নীলুকে জড়িয়ে ধরলাম। এমন বোকা কেন নীলুটা? সেদিন আকাশের রং ছিল ঘন নীল। আমরা এমনিতে কখনো আকাশ দেখি না। আমরা আকাশের দিকে তাকাই মন খারাপ হলে। মন বিষণ্ণ হলে আকাশও বিষণ্ণ হয়। হেমন্তের এই ঝকঝকে সকালে আকাশটা অসম্ভব বিষণ্ণ হয়ে গেল। আমি তবু মুখে হাসি টেনে রাখলাম। ভোরবেলা নাস্তা খাবার সময় খুব হাসি খুশি থাকতে চেষ্টা করলাম। নাজমুল চাচাও আজ আমাদের সঙ্গে নাস্তা খেলেন। নীলু বসে রইল পাথরের মতো মুখ করে। বাবা একবার সাবধানে চলাফেরার কথা বললেন। একা একা কোথাও যাওয়ার দরকার নেই, কোথাও যেতে হলে বন্ধুবান্ধব কাউকে সঙ্গে নিবি। নাজমুল চাচা বললেন, চিন্তার কিছু নেই, সর্দার সাহেব প্রতি শুক্রবারে এসে বাসায় দিয়ে যাবেন, আর ছুটি ছাটা হলে নিজে ময়মনসিংহ এসে পৌঁছে দেবেন। অতি ভদ্র সজ্জন ব্যক্তি। আমি তাদের কথায় হ্যাঁ না কিছুই বললাম না। ঠিক যখন যাবার সময় হলো তখন ইচ্ছে হলো চেঁচিয়ে বলি, আমি এখানেই থাকবো, এখানকার কলেজে ভর্তি হব। কিন্তু কিছুই বলা হলো না। নাজমুল চাচা আমাকে সঙ্গে নিয়ে ট্রেনে উঠলেন। ট্রেন ছাড়তে খুব দেরি করতে লাগলো। বাবা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইলেন ক্লান্ত ভঙ্গিতে। নীলু সেতারা কেউ আসেনি। ওরা খুব কাঁদছিল। বাবা বলেছিলেন, তোরা আসিস না, তোরা থাক এখানে। আর এত কান্নাকাটিরই বা কি আছে, 2 মাস পরে তো আসছেই। ট্রেন ছেড়ে দেওয়ার পর বাবা মনে হলো খুব অবাক হয়ে পড়েছেন, যেন ভাবতেই পারেননি ট্রেন একসময় ছেড়ে দেবে। তিনি জানালা দিয়ে হাত বাড়িয়ে আমার বাঁ হাত শক্ত করে চেপে ধরে ট্রেনের সঙ্গে সঙ্গে আসতে লাগলেন। নাজমুল চাচা বললেন, আরে করো কি, হাত ছেড়ে দাও। বাবা হাত ছাড়লেন না, যেন শেষ মুহূর্তে তার মনে হলো আমি চলে যাচ্ছি। তিনি ট্রেনের লোকজন, প্ল্যাটফর্মে গাদাগাদি ভিড় সম্পূর্ণ কিছু উপেক্ষা করে ফুপিয়ে উঠলেন। আমার আম্মি, আমার রাত্রি, ওরে বেটি টুনটুন। আমি পাথরের মতো মুখ করে বসে রইলাম। পৃথিবীতে এত কষ্ট কেন থাকে? কেন এত দুঃখ চারিদিকে? জানালার ওপাশে কি সব সুন্দর দৃশ্য। গাঢ় নীল রঙের একটি ডোবা, তার উপর সাদা মেঘের ছায়া পড়েছে। কঞ্চি হাতে একটি ছোট ছেলে অবাক হয়ে তাকিয়ে আছে ট্রেনের দিকে। পাট বোঝা একটি গরুর গাড়ির চাকা আটকে গেছে। গরুটি ধবধবে সাদা। একসময় নাজমুল চাচা বললেন, ছি মা, কাঁদে না। বিলু, তোর 2টি চিঠিই পেয়েছি। প্রথমটির জবাব সঙ্গে সঙ্গে লিখেছিলাম, রমজান ভাইকে পোস্ট করতে দিয়েছি। ও মা, 2 দিন পরে দেখি তার বাজারের ব্যাগ থেকে চিঠি বেরোলো, ভিজে নেতা নেতা। অথচ রমজান ভাই আমাকে বলেছে সে নিজ হাতে চিঠি ফেলেছে। দেখ অবস্থা। তারপর তোমার 2 নম্বর চিঠিটি এলো। ভাবলাম রাতে জবাব লিখব। রাত ছাড়া চিঠি লিখতে ভালো লাগে না। কিন্তু রাতে বাবার খুব জ্বর এলো। মাথায় পানি ঢালতে হলো, ডাকতে হলো। ডাক্তার বলেছেন ম্যালেরিয়া। দেশে কি এখন ম্যালেরিয়া আছে যে ম্যালেরিয়া হবে? ডাক্তারের বয়স খুব কম, আমার মনে হয় নতুন পাশ করেছে। আমার মতো পাশ, বইটই ভালো মতো পড়েনি। আমার সঙ্গে গম্ভীর হয়ে কথা বলছিল। মিস নীলু, ভয়ের কিছু নেই, আমি আবার এসে দেখে যাব। আমি হেসেই বাঁচি না। মিস নীলু আবার কি? কলেজে ওঠার পর দেখি অনেকেই সম্মান টম্মান করছে। বিশেষ করে আমাদের কলেজের একজন লজিকের স্যার, নজিবুর রহমান ভুইয়া। উনি সবসময় আপনি আপনি করছেন। ছাত্রীরা তার নাম দিয়েছে প্রেম কুমার, কারণ তিনি নাকি সব মেয়ের সঙ্গে প্রেম করার চেষ্টা করেন। তাকে প্রতি বছর 5-6 বার হাফসোল খেতে হয়। হাফসোল কি জানিস তো? নাকি তোর কলেজে এসব কথা বলে না? যাই হোক,
নজিবুর রহমান স্যার কি করলো তোকে বলি। ক্লাসের বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ নজিবুর রহমান স্যারের সঙ্গে দেখা। তিনি ভুরু কুচকে বললেন, তুমি ফার্স্ট ইয়ারের না? জি স্যার। গত ক্লাসে আসনি কেন? বাবার জ্বর ছিল তাই আসিনি। লজিকের কতগুলো ইম্পর্টেন্ট ডেফিনেশন পড়িয়েছি, মিস করলে পরেরগুলি ধরতে পারবে না। আমি চুপ করে রইলাম। নজিবুর রহমান স্যার গম্ভীরভাবে কিছুক্ষণ মাথা দুলিয়ে বললেন, ঠিক আছে, আমার কাছে প্রিপেয়ার্ড নোট আছে, একবার এসে নিয়ে যাও। আমি অবশ্য নোট নিতে যাইনি। নিতে গেলেই আমার নাম হয়ে যেত প্রেম কুমারী। উঁচু ক্লাসের মেয়েদের কাছে শুনেছি তার কাছে ক্লাস নোটের 10-12টা কপি তৈরিই থাকে। যাদের সঙ্গে যখন তার প্রেম করার ইচ্ছা তাদেরকে তিনি ডেকে নেন। ভদ্রলোক কিন্তু পড়ান খুব ভালো। আমাদের আরেকজন স্যার আছে, খুব ভালো পড়ান। তার নাম কি জানিস? তার নাম মুরগির গু। কি জন্য বেচারার এই নাম কে জানে? অনেকদিন ধরেই তার এই নাম চলছে। ছোটোখাটো মানুষ, খুব পান খান। ক্লাস শুরু করবার আগে ডাস্টার দিয়ে টেবিলে একটা প্রচণ্ড বাড়ি দিয়ে বলেন, নিস্তব্ধতা ছাত্রীগণ, নিস্তব্ধতা হিরণময়। প্রথম দিন তো আমি বহু কষ্টে হাসি সামলালাম, কিন্তু পরে দেখি সাংঘাতিক ভালো পড়ান। তার একটা ভালো নাম হওয়ার দরকার ছিল। ক্লাসের অনেক কথা লিখলাম, আরও মজার মজার ব্যাপার আছে, পরে লিখব। একজন আপা আছেন, তার নাম মিস চাটা। দারুণ অসভ্য অসভ্য সব গল্প আছে তাকে নিয়ে, চিঠিতে লেখা যাবে না। এবার অন্য খবর বলি। মুন্নির বিয়ে হয়ে গেছে, ছেলে পিডিবির ইঞ্জিনিয়ার, খুব নাকি বড় লোক। আমি অবশ্য বিয়েতে যাইনি, কারণ আমাকে যেতে বলেনি। মুন্নি ক্লাসের প্রায় সব মেয়েকেই বলেছে, আমাকেই বলেনি। রাকিব ভাই এসেছিলেন ঢাকা থেকে, আমার অবশ্যই ধারণা ছিল তিনি আসবেন না। বিয়ের পর দিন আমাদের বাড়িতে এলেন। কখন এসেছেন আমি কিছুই জানি না। কি জন্য যেন বসার ঘরে গিয়েছি, দেখি তিনি বসে বসে বাবার সঙ্গে গল্প করছেন। তার গায়ে নীল রঙের স্ট্রাইপ দেওয়া একটা শার্ট ছিল, এমন মানিয়েছিল তাকে কি বলবো। আমার গায়ে ছিল বোম্বে প্রিন্টের ওই জঙ্গলি শাড়িটা। আমাকে নিশ্চয়ই ভূতের মতো লাগছিল, কারণ ওই দিন আমি চুলও বাঁধিনি, কিছুই করিনি। আকবরের মাকে বলেছিলাম চুল বেঁধে দিতে, সে দিতাসি আপা বলে সেই যে গিয়েছে তো গিয়েছেই, আর দেখা নেই। আমি গিয়ে দেখি দিব্যি ঘুমাচ্ছে। তারপর আমিও ঘুমাতে গেলাম। এখন চিন্তা করে দেখ অবস্থা, চুল বাঁধা নেই, ঘুম ঘুম ফোলা মুখ, পরনে জঙ্গলি শাড়ি। কি ভাবলেন উনি কে জানে। আমি তো একদম হতভম্ব হয়ে গিয়েছি। উনি বললেন, তুমি কে, নীলু না বিলু? আর বাবার যা কাণ্ড। বাবা বললেন সালাম কর নীলু, সালাম কর। সালাম করবো কি? আমি বললাম, আপনি বসুন, আমি হাত মুখ ধুয়ে আসছি। আমি বেশিক্ষণ বসতে পারবো না। উনি অবশ্য অনেকক্ষণ বসলেন, চা টা খেলেন। যাওয়ার আগে আমাকে 2টো বই দিয়ে গেলেন। একটা হচ্ছে ঘনাদার গল্প, দেখ না কাণ্ড, ঘনাদার গল্প পড়ার বয়স এখন আছে। অন্যটি হচ্ছে একটি কবিতার বই, নাম পালক। আজ আর লিখবো না, ঘুম পাচ্ছে। নীলু, পুনশ্চ তোর সঙ্গে যে রকিব ভাইয়ের দেখা হয়েছিল ঢাকায়, এই কথাটি তুই কোনো চিঠিতেই লিখিসনি। প্রিয় আপা, আমি তোমাকে 4টা চিঠি দিয়েছি, তুমি মাত্র 2টো চিঠির জবাব দিয়েছো। এরকম করলে আমি আড়ি নেব, তখন মজা টের পাবে। বাবার খুব অসুখ, ডাক্তার বলেছেন ম্যালেরিয়া, খুব দুর্বল হয়ে গেছেন, এখন আর বাইরে যান না। আর বাবা তার প্রেসটা বিক্রি করে দিয়েছিলেন, কিন্তু কাউকে সেটা বলেননি। নাজবুল চাচা এটা শুনে খুব রাগ করেছেন। আর একটা খবর, খুব খারাপ খবর আছে। আমার গানের স্যারের ছোট ছেলেটা পানিতে ডুবে মরে গেছে। ছেলেটার বয়স 7, তার নাম দীপন। তুমি তাকে দেখেছিলে, তোমার মনে আছে? তবলা বাজিয়েছিল, তুমি বললে, ওমা এইটুকু ছেলে আবার তবলা বাজায়। তোমার কলেজ কবে ছুটি হবে? সেতারা। প্রিয় মা বিলু, দোয়া নিও। তোমার বাবার অসুখের সংবাদ পাইয়াছ, এখন কিছুটা সুস্থ, তবে পুরোপুরি সারে নাই। চিন্তার কোনো কারণ নাই। ইতিমধ্যে তোমার লোকাল গার্জিয়ান সফদার সাহেবের একখানি পত্র পাইয়াছি। তুমি নাকি তাকে বলিয়াছ তুমি ছুটির দিন হোস্টেলেই থাকিতে চাও। এটা ঠিক না। সফদার সাহেব অত্যন্ত সজ্জন ব্যক্তি, তার কথা শুনিবে এবং সেই মতো চলিবে। তোমার বাবার ব্যবসা কিঞ্চিত মন্দা যাইতেছে, তিনি খুব সম্ভব প্রেস বিক্রি করিয়া দিয়াছেন। কাজটা ঠিক হয় নাই, চালু প্রেস বিক্রয় করার প্রয়োজন ছিল না। তুমি কোনো রূপ চিন্তা করিও না, তোমাদের অন্য অংশটি ভাড়া দেওয়ার চেষ্টা করিতেছি। 2-1 জনের সঙ্গে কথাবার্তা হইয়াছে, যে কোনো ভাড়াটিয়াকে হুট করে ঢুকানো ঠিক হইবে না, তাই বিলম্ব হইতেছে। ভালো থাকিও ও ঠিকমতো পড়াশোনা করিও। তোমার চাচা নাজমুল ইসলাম। নীলু, তোর চিঠি পেয়েছি আজ বিকেলে, এখন রাত প্রায় 11টা। অনেক রাত্রে উত্তর লিখতে বসেছি, কারণ আমার রুমমেট কিছু লেখার সময় খুব বিরক্ত করে। ঘাড়ের কাছে মাথা এনে সে চিঠি পড়বে। আমি এতটুকুও পছন্দ করি না, তবুও এটা সে করবেই। তার ধারণা আমি কোনো ছেলেকে চিঠি লিখছি। আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। বাবার অসুখের খবর পেয়ে খুব খারাপ লাগছে। এতদিনে সেরেছে নিশ্চয়ই, সব জানাবি। নাজমুল চাচা লিখেছেন প্রেস বিক্রি হয়ে গেছে। শুনে যা ভয় লাগছে, এখন আমাদের চলবে কি করে। আজ সমস্ত দিন আমার এইসব ভেবে খুব খারাপ লেগেছে। তার উপর আজ বায়োলজি ল্যাব ছিল। আমাদের ডেমনস্ট্রেটর একটা ব্যাঙ এনে ক্লোরোফর্ম করলেন, আমরা শুধু দূর থেকে দেখলাম।
তারপর উনি সেটা কচ করে কেটে ফেললেন। ব্যাঙের হৃৎপিণ্ডটা তখনও লাফাচ্ছে। কি যে খারাপ লেগেছে। বিকেলে হোস্টেলে ফিরে এসেও বমি বমি লাগছিল। রাতে ভাত খাইনি। আমার রুমমেট তখন ফ্রেঞ্চ টোস্ট করে খাওয়ালো। ওর একটা কেরোসিনের কুকার আছে, খাটের নিচে লুকিয়ে রাখে, কারণ হলো এইসব অ্যালাউ করে না। কিন্তু বেচারির খুব রান্নার শখ। কয়েকদিন আগে গাজরের হালুয়া বানালো। এটা বানানো যে এত সহজ তা জানতাম না। খেতেও খুব ভালো হয়েছিল। মেয়েটির নাম মালা, রাজশাহী থেকে এসেছে। অনেক রকমের রান্না জানে, দারুণ স্মার্ট মেয়ে। হোস্টেল সুপারের পারমিশন না নিয়েই সে 2-1 দিন আত্মীয় বাড়িতে থেকে এসেছে। এখানে নিয়মকানুন খুব কড়াকড়ি, তবে সিনিয়র মেয়েদের বেলায় এতটা নয়। সিনিয়র মেয়েরা দোতলায় থাকে। ওদের সঙ্গে আমাদের তেমন যোগাযোগ নেই। ওরা অনেক রকম কাণ্ড কারখানা করে। গত শুক্রবার কি হয়েছে জানিস? রাত 1টায় হঠাৎ শুনি দারুণ হইচই। পরে শোনা গেল দোতলার কয়টি মেয়ে প্ল্যানচেট করে রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মা নিয়ে এসেছে। সেই আত্মা আবার কিছুতেই যেতে চাচ্ছে না। হোস্টেল সুপার টুপার এলেন, হুলুস্থুল কাণ্ড। তুই লিখেছিস তোর রকিব ভাইয়ের সঙ্গে যে দেখা হয়েছিল সেই সম্পর্কে কিছু লিখিনি, ইচ্ছে করেই লিখিনি। তুই আবার কি ভাববি, যাক এখন লিখছি। সেদিন কেমিস্ট্রি প্র্যাকটিক্যাল খাতা কিনতে নিউ মার্কেট গিয়েছি। আমার সঙ্গে আমার রুমমেট মালা। সে চুল বাঁধা রাবার ব্যান্ড আর টিপ কিনবে। কেনাকাটা শেষ হওয়ার পর আমরা ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ মালা বলল, দেখ ওই ভদ্রলোক তখন থেকে আমাদের পিছু পিছু আসছে আর মিচকি মিচকি হাসছে। আমি ঘাড় ঘুরিয়ে দেখি একজন দাড়িওয়ালা ভদ্রলোক। আমাকে তাকাতেই সে বলল, তুমি নীলু না বিলু? আমি তখনও চিনতে পারিনি। তখন ভদ্রলোক রাগী গলায় বললেন, চিঠির জবাব দাওনি কেন? তখন চিনলাম। খুব অবাক হয়েছিলাম। এরকম দাড়ি গোঁফ কল্পনাও করিনি। পরে উনি আমাদের আইসক্রিম খাওয়াতে নিয়ে গেলেন। মালা কিছুতেই যাবে না। শেষ পর্যন্ত অবশ্যই গেল। তিনি সারাক্ষণই তোর কথা জিজ্ঞেস করছিলেন। তার কি ধারণা জানিস? তার ধারণা না, বলবো না। শোন নীলে, একটা কথা, তুই যে ওই ভদ্রলোককে বলবি উনি যেন দাড়ি গোঁফ কামিয়ে ফেলেন। যা জঘন্য লাগছিল ওকে। এই যা, 1টা বেজে যাচ্ছে, শুয়ে পড়ি। কাল পরশু আবার চিঠি লিখব। বিলু। মা বিলু, দোয়া নিও। নীলুর নিকট হইতে শুনিলাম তোমাদের দোতলার মেয়েরা প্ল্যানচেটে আত্মা আনিয়াছে। উহাদের সহিত কোনরূপ সম্পর্ক রাখিবে না। সব কিছু নিয়া ছেলে খেলা ভালো না। তোমাদের উপরের তলায় নতুন ভাড়াটে আসিয়াছে, অত্যন্ত সজ্জন ভদ্রলোক, স্বামী স্ত্রী ও একটি ছেলে। ছেলেটি ঈষৎ দুরন্ত। তোমার বাবার অসুখ অল্প বাড়িয়াছে, তবে চিন্তার কারণ নেই। শরীরের উপর অযত্ন ও অবহেলার এই ফল কিছুদিন ভুগাইবে। আর সব সংবাদ ভালো। জনৈক লোক মারফত আমি মুক্তাগাছার কিছু মন্ডা পাঠাইলাম। বন্ধুবান্ধব নিয়া খাইও। আর তোমাদের হোস্টেল সুপারিনটেন্ডেন্টের নিকট একটি পৃথক পত্র দিলাম। পত্রটি তাহাকে পৌঁছাইও এবং আমার সালাম দিও। ইতি তোমার চাচা নাজমুল ইসলাম। হোস্টেল সুপার। জনাবা, সবিনয় নিবেদন এই যে আমি জানিতে পারিলাম আপনাদের হোস্টেলের কতিপয় ছাত্রী প্ল্যানচেট না কি যেন করিতেছে। এইসব বিষয় নিয়ে ঠাট্টা তামাশা শুভ নয়। ছাত্রীর অভিভাবক হিসেবে আমি চিন্তাযুক্ত আছি। আপনি যথাবিহিত ব্যবস্থা গ্রহণ করিয়া চিন্তামুক্ত করিবেন। আপনার নিকট এই আমার বিনীত প্রার্থনা। ইতি নাজমুল ইসলাম। আপা, তুমি নীলু আপাকে এত লম্বা চিঠি লিখেছ, আমাকে লেখনি কেন? আমি খুব রাগ করেছি। আর কোনোদিন তোমাকে চিঠি লিখব না, আল্লাহর কসম। বাবার অসুখ খুব বেড়েছে, আর আকবরের মার হাতের আঙ্গুলের নিচে ঘা হয়েছে। নাজমুল চাচা বলেছেন বেশি পানি ঘাটাঘাটির জন্য এটা হয়েছে। দোতলার নতুন ভাড়াটে এসেছে করিম সাহেব। ভদ্রলোক খুব মোটা। তার ছেলেটি দারুণ দুষ্ট এবং খুব ফাজিল। সে আমাদের কাচের জগটা ভেঙে ফেলেছে। ভেঙে আবার দাঁত বের করে হাসে, এমন ফাজিল সে। তারা পুনশ্চ, আপা, তোমরা যে রবীন্দ্রনাথের আত্মা এনেছো, সে কি করেছে? আমাদের ক্লাসের একটি মেয়ে বলেছে সেও নাকি প্ল্যানচেট করতে পারে। আমার বিশ্বাস হয় না। সে খুব গুল ছাড়ে। সেই জন্য আমরা তার নাম দিয়েছি গুলবাহার। প্রিয় বিলু, তোদের হোস্টেলের মেয়েরা ভূত এনেছে শুনলাম। এটা শুনে নাজমুল চাচা খুব রাগ করেছেন। তিনি বলেছেন তিনি হোস্টেল সুপার এবং প্রিন্সিপালকে চিঠি লিখবেন। আমাদের দোতলায় নতুন ভাড়াটে এসেছেন। তার স্ত্রীর নাম নীনা। ভদ্রমহিলা নাকিস্বরে কথা বলেন। প্রথম দিন বাড়িতে এসে বললেন, বাড়ি তো খুব বড়, তবে চারদিকে খুব জঙ্গলা। আমি বহু কষ্টে হাসি সামলেছি। তবে ভদ্রমহিলা খুব ভালো। বাবার জন্য স্যুপ করে পাঠান এবং খুব খোঁজখবর করেন। তো ভদ্রমহিলার সূচিবায়ু আছে। রোজ 3-4 বার করে ঘর ধোয়া মোছা করেন। বিলু, তোকে এখন একটা কথা বলি। আমি রকিব ভাইয়ের একটা খুব চমৎকার চিঠি পেয়েছি। এত সুন্দর চিঠি যে আমি খুব কাঁদলাম। কত লক্ষবার যে পড়লাম সেই চিঠি। আমার কি ইচ্ছে করে জানিস? ইচ্ছে করে একদিন হুট করে ভদ্রলোকের বাড়িতে গিয়ে তাকে খুব চমকে দেই। তারপর তিনি যখন বলবেন তুমি কে, নীলু না বিলু, আমি তখন বলবো আমি বিলু। এবং অনেকক্ষণ বিলু হিসেবে কথাবার্তা বলার পর বলবো আমি কিন্তু নীলু। ভদ্রলোকের মুখের অবস্থা কি হবে ভেবে দেখ। বিলু, ওই ভদ্রলোকের সঙ্গে আমার কি করে পরিচয় হলো তোকে বলি। মুন্নিদের বাসায় বেড়াতে গিয়েছি।
অপলারাও গিয়েছে। মুন্নি বলল, আমার এক ভাই এসেছেন, ইউনিভার্সিটি টিচার, অঙ্কের টিচার, যা গম্ভীর। আমরা আড়াল থেকে দেখলাম, সত্যি অনেক গম্ভীর। মুন্নি তখন কি করলো জানিস? আমাকে বলল, এই নীলু, তুই যদি আমার ওই ভাইয়ের থেকে একটা সিগারেট নিতে পারিস তাহলে বুঝবো তোর সাহস। আমি বললাম, আমি শুধু শুধু তার কাছ থেকে সিগারেট নিয়ে খাবো কেন? তুই তো টেনেছিস সিগারেট স্কুলের বাথরুমে, এখন দেখি তোর সাহস। যদি সিগারেট চাইতে পারিস তাহলে প্রমাণ হবে আমাদের ক্লাসে তোর চেয়ে সাহসী মেয়ে আর নেই। আমি একটু ইতস্তত করে ঢুকে পড়লাম ভদ্রলোকের ঘরে। কোনো মতে বললাম, মুন্নির সঙ্গে আমার একটা বাজি হয়েছে, সেই বাজিতে আমি জিতবো যদি আপনি আমাকে একটা সিগারেট দেন। ভদ্রলোক কিছুই বুঝতে পারলেন না, তবে একটা সিগারেট বের করে দিলেন। আমি বললাম, আপনি রাগ করবেন না, সিগারেট আমাকে ধরাতে হবে। ভদ্রলোক দিয়াশলাই বের করে অবাক হয়ে তাকিয়ে রইলেন আমার দিকে। নরম স্বরে জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? নীলু। ও নীলু, তোমার কথা বলেছে আমাকে মুন্নি। কি বলেছে? বলেছে যে তুমি খুব তেজি মেয়ে, আরও অনেক কিছু বলেছে নিশ্চয়ই। ভদ্রলোক তাকিয়ে রইলেন আমার দিকে। আমি বললাম, আর কিছু বলেনি মুন্নি? আর কি বলবে? বলেনি আমার মা পালিয়ে গেছে। আমাদের সম্পর্কে কেউ যখন কিছু বলে সেটাই সবার আগে বলে। ভদ্রলোক চুপ করে রইলেন। আমি বললাম, মুন্নি বলেনি সেসব? বলেছে। আমি দেখলাম জানলার আড়াল থেকে মুন্নি অপলা অবাক হয়ে দেখছে আমার হাতে জ্বলন্ত সিগারেট। আমি বললাম, আজ উঠি, আপনি আমার উপর রাগ করেননি তো? রাগ করবো কেন? আপনার সামনে সিগারেট আনলাম যে। না, রাগ করিনি, মাঝে মাঝে এইসব ছেলে মানুষই দেখতে ভালোই লাগে। আমি উঠে দাঁড়াতেই ভদ্রলোক বললেন, নীলু বসো, তোমার সঙ্গে কথা বলতে বেশ ভালো লাগছে, প্লিজ বসো। আমি অবাক হয়েই বসলাম। আর আমার যে কি ভালো লাগলো, এখনও মনে আছে। সেই রাতে আমি অনেক রাত পর্যন্ত ঘুমাতে পারিনি। শেষ রাতের দিকে যখন ঘুম এলো এবং তখন আমি স্বপ্নে ওই ভদ্রলোককেই দেখলাম, যেন আমি চা বানাচ্ছি। তিনি এসে বললেন, নীলু, আজ আমার ফিরতে দেরি হবে, তুমি খেয়ে নিও, অপেক্ষা করার দরকার নেই। আমি রাগের ভঙ্গি করে বললাম, না, আজ কোথাও যেতে পারবে না, আজ আমরা বাগানে হাঁটবো। অদ্ভুত মিষ্টি স্বপ্নের ভেতরেই আমি কেঁদে বুক ভাসিয়েছি। কাউকে এই স্বপ্নের কথা বলতে পারিনি। তোকে বলার ইচ্ছে হয়েছে, কিন্তু সাহস হয়নি। তুই যদি হাসাহাসি করিস, তোকে আমি অনেক কথা বলতে চাই বিলু। ছুটি হতে তো অনেক দেরি, একবার চলে আয় না। তাছাড়া এমনিতেও তোর আসা উচিত। বাবার শরীর খুব খারাপ, কেউ তোকে জানাচ্ছে না। আমি কাল রাতে ঘরে ঢুকতেই বাবা বললেন, কে রেনু? আমি বললাম, বাবা, আমি নীলু। বাবা কেমন চোখে তাকাতে লাগলেন আমার দিকে। বললেন, নীলু, তোর মা বোধহয় এসেছে, বসতে টসতে দে, পুরনো কথা মনে রেখে লাভ নেই। বিলু, চলে আয়, তোর নীলু। বাড়ি ফিরে অবাক হলাম, সবকিছুই অন্যরকম লাগছে। চারদিক কেমন যেন অন্ধকার অন্ধকার, সবকিছুই অন্যরকম হয়ে গেছে। সে তারাকেও মনে হলো এই 3 মাসে অনেকখানি বড় হয়ে গেছে। সবচেয়ে বদলেছেন বাবা। কি যে খারাপ হয়েছে তার স্বাস্থ্য, চোখ হলুদ, মাথার সামনের দিকের চুল সব পড়ে গেছে। আমি তার ঘরে গিয়ে ঢুকতেই তিনি বললেন, কে রেনু? আমি অনেকক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর বললাম, বাবা, আমাকে চিনতে পারছেন না? চিনতে পারবো না কেন? কখন এসেছিস? এই তো কিছুক্ষণ আগে। বস মা, আমার কাছে বস। বাবা তার রোগা একটা হাত আমার কোলে তুলে দিলেন। আপনি আমাকে একটাও চিঠি লেখেননি বাবা, শরীরটা খুব খারাপ মা, খুব খারাপ। ঠিক তখনই নীলু চা নিয়ে ঢুকলো ঘরে। বাবা মাথা তুলে বললেন, কে রেনু? নীলু অত্যন্ত যত্নে বাবাকে বালিশে হেলান দিয়ে বসালো, পিরিচে ঢেলে ঢেলে চা খাওয়ালো। নীলু দেখি অনেক কাজ শিখে গেছে, কেমন একটা গিন্নি গিন্নি ভাব। সে কোমরে আঁচল জড়িয়ে ছুটোছুটি করে অনেক কাজ করছে। এক ফাঁকে বলল, সংসারের হাল ধরেছি, তাই তো দেখছি। কি যে ঝামেলা গেছে তুই তো জানিস না, তোকে কিছু জানানো হয়নি। তা জানাবি কেন? আমি কে? তাও ঠিক। আমি বললাম, তুই খুব সুন্দর হয়ে গেছিস নীলু। নীলু কিছু বলল না। অন্য সময় হলে সে কিছু একটা ঠাট্টার মতো কথা বলতো। আজ দেখলাম লজ্জা পাচ্ছে। নীলু, তুই কেমন অন্যরকম হয়ে গিয়েছিস। অন্যরকম মানে কি রকম? তোর মধ্যে কেমন একটা মা মা ভাব চলে এসেছে। নীলু লজ্জিত ভঙ্গিতে আবার হাসলো। সত্যি সত্যি সে বদলে গেছে, কিন্তু এই নীলুকেও ভালো লাগছে। আমি মৃদুস্বরে বললাম, আজ রাতে আমরা দুজন একসঙ্গে শোবো, ঠিক আছে নীলু? ঠিক আছে। সারা রাত গল্প করলো। নীলু হাসলো। ছোট বোনদের পাগলামি কথাবার্তা শুনে বড় বোনরা যেমন প্রশ্রয়ের হাসি আসে, ঠিক সেরকম হাসি। ওরা আমার ঘরটি ঠিক আগের মতো করেই সাজিয়ে রেখেছে। টেবিলের উপর বইপত্র যা ছিল সব সেরকমই আছে। একটা বাজারের লিস্ট করেছিলাম, সেই লিস্টটা পর্যন্ত ঝুলিয়ে রেখেছে। আমার বিছানা এখন কে শোয় নীলু? সেতারা? সেতারা বুঝি সেরকম? ও এখনও আমার সঙ্গে ঘুমায়। আর অনেক মজার ব্যাপার আছে সেতারার। সেতারা বলল, ভালো হবে না আপা। আমি বললাম, কি ব্যাপার? সেতারাকে কে যেন প্রেমপত্র লিখেছে, রুল টানা কাগজে। নীলু খিলখিল করে হেসে উঠল।
কে বলবে এই বাড়িতে কোনো দুঃখ কষ্ট আছে? নীলু বলল, নাজমুল চাচা তার মেয়ের কাছে যাচ্ছেন জানিস না? তো সামনের মাসের মাঝামাঝি যাবেন। ওর মেয়ের কি একটা অপারেশন হবে, গল ব্লাডার না কি যেন, ঠিক জানি না। মেয়ে বাবার জন্য টিকিট পাঠিয়েছে। নাজমুল চাচা নিশ্চয়ই খুব খুশি? না, খুব খুশি না। একা এত দূর যেতে ভয় পাচ্ছেন। ভয়ের কি জানি। চাচার হেন তেন কত কথা, আসলে যাবার ইচ্ছা নেই। যাচ্ছেন তো? তা যাচ্ছেন। নাজমুল চাচার সঙ্গে দেখা করতে গেলাম। নাজমুল চাচা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদতে লাগলেন, যেন আমি তার হারিয়ে যাওয়া একটি মেয়ে। কোনোদিন পাশে ফিরে পাবেন ভাবেননি, হঠাৎ ফিরে পেয়েছেন। তার কাণ্ড দেখে দরজার পাশে দাঁড়িয়ে নীলু হাসতে লাগলো। চাচা রাগী গলায় ধমক দিয়ে বলল, হাসছিস কেন? নীলু মুখ টিপে বলল, এমনি হাসছি। কাঁদলে দোষ নেই, হাসলেই দোষ। তুই নিচে যা তো নীলু। ঠিক আছে, যাচ্ছি। কিন্তু বিলু ভেবে যাকে জড়িয়ে ধরে কাঁদা হচ্ছে সে কিন্তু বিলু না, আমি বিলু। নাজমুল চাচা হকচকিয়ে গেলেন, তীক্ষ্ণ চোখে তাকাতে লাগলেন। তার মনে সন্দেহ ঢুকে গেল। তুই কে? নীলু না বিলু? আমি বিলু। সত্যি করে বল। সত্যি বলছি। না, তুই নীলু। বড় ফাজিল হয়েছিস, যা বিলুকে পাঠিয়ে দে। আমি হাসতে হাসতে নিচে নেমে গেলাম। বাড়িতে এসে বড়ই ভাল লাগছে। দোতলার নতুন ভাড়াটের সঙ্গেও দেখা হলো। নীলু বলছিল, না কিশোরে কথা বলেন। কোথায় কি, দিব্যি ভালো মানুষের মতো কথাবার্তা। নীলুটা এমন বানাতে পারে। ভদ্রমহিলাকে আমার বেশ পছন্দ হলো, তবে একটু বেশি কথা বলেন। আমার সঙ্গে 2-3 মিনিট কথা বলল, এর মধ্যে হড়বড় করে 100 ঘন্টা কথা বলে ফেললেন। তবে যেসব মেয়েরা বেশি কথা বলে ওদের মনে কোনো ঘোর প্যাচ থাকে না, এটা খুব সত্যি। বেশি কথা বলা মেয়েরা খুব দিল খোলা হয়। সমস্ত দিন আমি অন্য ধরনের ভালো লাগা নিয়ে ঘুরে বেড়াতে লাগলাম। দুপুরে নীলু আমাকে বাগানে নিয়ে গেল। পেয়ারা গাছে নাকি ডাসা পেয়ারা হয়েছে, খুব মিষ্টি। বাগান পরিষ্কার করেছে কে? দোতলার ওই ভদ্রমহিলা করিয়েছেন। এখন ভালো লাগছে না? চমৎকার লাগছে। ওই ভদ্রমহিলা আর তার হাজবেন্ড প্রায় সন্ধ্যাবেলা বাগানে বসে চা খান। একদিন দেখি হাত ধরাধরি করে হাঁটছেন, খুব রোমান্টিক। আমি ঘাসের উপর বসতে বসতে বললাম, তোর রকিব ভাই আর চিঠি ফিটি লেখে না? নীলু লাল হয়ে বলল, লেখে মাঝে মাঝে। কি লেখেন? এই সব আজে বাজে, তেমন কিছু না। তুই নিশ্চয়ই খুব লিখিস। নীলু জবাব দিল না। কি রে, লিখিস না তুই? লিখি মাঝে মাঝে। তুই কি লিখিস নীলু? নীলু চুপ করে রইল। বল না। যা মনে আসে তাই লিখি। বাবার কথা লিখি, মার কথা লিখি, তোর কথা লিখি, সেতারার কথা লিখি, সবার কথা লিখি। লিখতে খুব ভাল লাগে। আমি একটা ছোট্ট নিঃশ্বাস গোপন করে হালকা স্বরে বললাম, তোদের বিয়ে হলে বেশ মানাবে। দুজনেই চিঠি লেখার ওস্তাদ। নীলু অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। হয়তো তার চোখে পানি আসছে, চাচ্ছেন আমি দেখে ফেলি। 13 সন্ধেবেলা আমরা 3 বোন নদীর পাড়ে হাঁটতে গেলাম। মা যখন ছিলেন তখন আমরা প্রায় হাঁটতে আসতাম। প্রায় মাইলখানেক হাঁটা হয়ে যেত। এক সময় ক্লান্তিতে পা ভারী হয়ে আসতো, তবু মায়ের হাঁটার শেষ নেই। নীলু বলতো, আর পারবো না, ক্ষমা চাই, আমি এখানে বসে থাকবো, তোমরা যাও। মা বলতেন, অল্প কিছু দূর যাব, সামনেই নদীটা খুব সুন্দর। একই রকম নদী, একই দৃশ্য দুই পাশে, তবু কিছু জায়গায় দাঁড়িয়ে মুগ্ধ কণ্ঠে তিনি বলতেন, আহ কি সুন্দর। তেমন বিশেষ সৌন্দর্যের কিছু আমরা দেখতে পেতাম না, কিন্তু মার মুগ্ধ ভাব আমাদেরকেও স্পর্শ করত। নীলু হাই তুলে বলতো, মন্দ না, ভালোই। মা চলে যাওয়ার পর আমরা নদীর কাছে আসিনি। না, কথাটা ঠিক হলো না। বাবার সঙ্গে এসেছিলাম একদিন, গত শীতের আগের শীতে। বাবার হঠাৎ শখ হলো আমাদের নিয়ে বেড়াবেন। খুব উৎসাহের সঙ্গে বললেন, ফ্লাস্কে করে চা নিয়ে যাব, নদীর পাড়ে বসে চা খাবো। কি বলিস? আমরা কেউ তেমন উৎসাহ দেখালাম না, শুধু সেতারা খুব উৎসাহ দেখাতে লাগলো। প্রচণ্ড শীতে কাঁপতে কাঁপতে আমরা বেড়াতে বের হলাম। বাবার কাঁধে ফ্লাস্ক, আমরা 3 বোন হাত ধরাধরি করে তার পিছু পিছু হাঁটছি। কুয়াশায় চারিদিক ঢাকা, দেখার মতো কিছুই নেই। নদীটিও শুকিয়ে এতটুকু হয়ে গেছে। বাবার উৎসাহ মিইয়ে এসেছে। মৃদুস্বরে বললেন, ফিরে যাবি নাকি? নীলু বলল, কোথাও বসে চা শেষ করি, এত কষ্ট করে ফ্লাস্কটা আনলে। কিন্তু কোথাও বসার মতো জায়গা পাওয়া গেল না, সব শিশিরে ভিজে আছে। বাবা অত্যন্ত বিব্রত বোধ করতে লাগলেন। সেই আমাদের শেষবারের মতো যাওয়া। বাবা সুস্থ থাকলে বাবাকে নিয়ে আসা যেত। তিনি আমাদের 3 বোনকে বেরোতে দেখে আগ্রহ নিয়ে বলেছিলেন, কোথায় যাচ্ছিস তোরা? সে তারা বলেছে, নদীর পাড়ে হাঁটতে যাচ্ছি বাবা। তিনি ছোট নিঃশ্বাস ফেলে বললেন, ভালো, খুব ভালো। বেশিক্ষণ থাকবো না বাবা, যাবো আর আসবো। যতক্ষণ ইচ্ছা থাকিস মা, আমার জন্য ভাবতে হবে না, আমি ভালোই আছি, খুব ভালো। আমরা হাঁটছি নিঃশব্দে। অনেকেই কৌতূহলিত হয়ে তাকাচ্ছে আমার দিকে। 2-1 বুড়ো মতো লোক সেতারাকে জিজ্ঞেস করলেন, ভালো আছো? নীলু বলল, সেতারাকে সবাই চেনে। ইস, আগে যদি মন দিয়ে গানটা শিখতাম। আমরা হাঁটতে হাঁটতে শহরের শেষ প্রান্তে চলে এলাম প্রায়। সেখানে প্রকাণ্ড একটা ঝাঁকড়া রেন্টি গাছ, তার শিকড় নেমে গেছে নদীর দিকে।
কয়েকজন কলেজের ছেলে টেলে হবে, গাছের গুড়ির উপর বসে সিগারেট টানছিল। ওরা আমাদের দেখেই উঠে দাঁড়ালো। একজন এগিয়ে এসে বলল, আপনারা বসবেন? না, বসুন না একটু আমাদের সঙ্গে, বসুন। সেতারা বলল, কিন্তু আপনারা গান গাইতে বলতে পারবেন না। সবকটি ছেলে একসঙ্গে হেসে উঠল। আমরা 3 বোন পাশাপাশি বসলাম। ছেলেগুলো বসলো আমাদের সামনে। নীলু বলল, আপনারা রোজ এখানে আসেন? জায়গাটা খুব সুন্দর। ছেলেগুলি কোনো উত্তর দিল না। সেতারা বলল, সন্ধ্যা হয়ে আসছে, বাড়ি যাওয়া দরকার। আমরা আপনাদের পৌঁছে দেব। আমরা উত্তর দিঘির পাশ দিয়েই রোজ যাই। আমরা বেশ খানিকক্ষণ চুপ করে বসে রইলাম। ছেলেগুলি সেতারাকে গান গাইতে বলল না, কিন্তু সেতারা নিজ থেকেই গুনগুন করতে শুরু করলো। খোলা মাঠ, অদূরেই শীর্ণকায় ব্রহ্মপুত্র, সন্ধ্যা হয়ে আসছে, পাখিরা ডানা ঝাপটাচ্ছে গাছে গাছে। এর মধ্যে সেতারার কিন্নর কণ্ঠ চারিদিকে ছড়িয়ে পড়ল। চাহিতে যেমন আগের দিনে, তেমনি মোদির চোখে চাহিও। যদি গো সেদিন চোখে আসে জল, লুকাতে সে জল করিও না ছল। আমাদের 3 বোনের চোখ ভিজে উঠল। আমরা কতগুলি অপরিচিত ছেলেকে সামনে বসিয়ে কাঁদতে শুরু করলাম। কাদার মতো গভীর তো কিছুই নেই। একজনের দুঃখ অন্যজনকে স্পর্শ করে না, কিন্তু একজনের চোখের জল অন্যকে স্পর্শ করে। ছেলেগুলি দেখলাম একে একে মুখ ফিরিয়ে অন্যদিকে তাকাচ্ছে। পুরুষরা তাদের চোখের জল মেয়েদের দেখাতে চায় না। একটা ছেলে কোমল স্বরে বলল, আর একটা গাইবেন? কোন এক অলৌকিক জগৎ থেকে সেতারার গান আসে। বুকের মধ্যে প্রচন্ড কষ্ট নিয়ে শুনলাম সে গাইছে, নহে নহে প্রিয় এ নহে আখি জল। ক্রমেই সন্ধ্যা মিলিয়ে এলো। ব্রহ্মপুত্রের ওপার দিয়ে উড়ে আসতে লাগলো শীতল হাওয়া। অন্ধকার ঝোপগুলিতে চিকমিক করতে লাগলো জোনাকি। ছেলেগুলি আমাদের বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সেতারা বলল, ভেতরে আসবেন? জি না, জি না। কিন্তু ওরাও চলে গেল না। গেটের বাইরে অন্ধকারে দাঁড়িয়ে রইল চুপচাপ। একজন মৃদুস্বরে বলল, আপনার বাবার শরীর কি এখন ভালো? নীলু বলল, একটু ভালো, কিন্তু বাবার শরীর ভালো নয়। আমি জানি বাবা মারা যাবেন খুব শিগগিরই। মৃত্যু টের পাওয়া যায়। তার পদশব্দ ক্ষীণ কিন্তু অত্যন্ত তীক্ষ্ণ। বাবা মারা যাওয়ার পরপরই আমরা একা হয়ে যাব। কেউ কি তখন এগিয়ে আসবে আমাদের কাছে? এক মুখ দাড়িগোফ নিয়ে রাকিব ভাই হাসি মুখে বলবেন, কে বিলু আর কে নিলু? গাঢ় ভালোবাসার সুবিশাল বাহু প্রসারিত করবেন আমাদের দিকে। হয়তো করবেন, হয়তো করবেন না। এখন এখানে কিছুই নিশ্চিত করে বলা যায় না। 14। বসবার ঘরে বাতি জ্বলছিল। আমরা ঘরে ঢুকতেই দেখলাম আমাদের লাল রঙের সোফায় মা বসে আছেন। কেমন অদ্ভুত একটা শান্ত বিষণ্ণ ভঙ্গি। মা মাথা নিচু করে বললেন, তোমাদের বাবাকে দেখতে এলাম। নাজমুল সাহেব টেলিগ্রাম করেছিলেন। মার পরনে সাদার উপর একটা নীল নকশার শাড়ি, মাথার আঁচল দিয়ে চুপচাপ বসে আছেন। বয়সের ছাপ পড়েছে চোখে মুখে, কপালের কাছে একগোছা রূপালি চুল। তবুও কি চমৎকারই না লাগছে তাকে। মা বললেন, তোমরা কেমন আছো? কেউ কোনো জবাব দিলাম না। মা আমাদের তুমি করে বলতেন না তুই করে বলতেন, কিছুই মনে পড়ল না। সবাই অনেক বড় হয়ে গেছে এবং সুন্দর হয়েছে সবাই। বসো, কথা বলি তোমাদের সঙ্গে। আমরা বসলাম। মা বললেন, তোমরা নাকি নদীর পাড়ে গিয়েছিলে? আমরা সেই কথার জবাব দিলাম না। মা থেমে থেমে বললেন, কয়েকদিন আগে সেতারার গান শুনলাম রেডিওতে। বিশ্বাসই হয়নি আমার একটি মেয়ে এত সুন্দর গান গায়। সেতারা তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে, কিছু একটা দেখতে চেষ্টা করছে মার মধ্যে। নিজের মনের ছবির সঙ্গে মিলিয়ে নিচ্ছে হয়তো। মা, তুমি খুব নাম করবে, দেশের মানুষের ভালোবাসা তুমি পাবে। এখনই অবশ্য পেয়েছ, আরও পাবে। নীলু বলল, আপনি কখন এসেছেন? কিছুক্ষণ আগে এসেছি। বাবার সঙ্গে দেখা হয়েছে? মা ইতস্তত করে বললেন, না। যান, বাবার কাছে যান, উনি আপনার জন্য খুব ব্যস্ত হয়ে আছেন। মা নড়লেন না, বসে রইলেন। আমি বললাম, আসুন, আপনাকে বাবার কাছে নিয়ে যাচ্ছি। বাবার ঘরে ঢোকা মাত্র বাবা তার অভ্যাস মতো বলে ফেললেন, কে রেনু? মা দরজার পাশে থমকে দাঁড়ালেন। বাবা বললেন, ভালো আছো রেনু? 15। সেই রাতেই বাবার অসুখ বেড়ে গেল। বুকে হাত দিয়ে বহু কষ্টে টেনে টেনে শ্বাস নিতে থাকলেন। কথাবার্তা জড়িয়ে গেল। তবু কোনো একটি শব্দ হতেই মাথা তুলে বলতে লাগলেন, কে রেনু? মা তার এত পাশে দাঁড়িয়ে কিন্তু তাকে চিনতে পারলেন না। আমি চলে এলাম আমার ঘরে। নীলুর বিছানার উপর দেখি একটি নীল খাম পড়ে আছে। রকিব ভাইয়ের লেখা চিঠি নিশ্চয়ই। নীলু হয়তো আজই পেয়েছে, রেখে দিয়েছে গভীর রাতে একা একা পড়ার জন্য। চারিদিকে শুনশান নীরবতা। আমি বসে আছি চুপচাপ। আমার পাশেই ভালোবাসার একটা নীল চিঠি। আমি হাত বাড়িয়ে চিঠিটি স্পর্শ করলাম। ঠিক তখনই নিচ থেকে একটি তীব্র তীক্ষ্ণ কান্নার স্বর ভেসে এলো। মা কাঁদছেন।